সিআইডি প্রধান মাহবুব রহমানের সামনে দাঁড়িয়ে আছে খ্যাতের গেটআপধারী পুরো সিআইডির সবচেয়ে ভয়ঙ্কর অফিসার সাব্বির। মাহবুবুর রহমান হালকা হেসে সাব্বিরকে বলে, সাব্বির, বিরক্ত বোধ করছো নাকি হঠাৎ ঢাকায় ডেকে আনার জন্য? সাব্বির মুচকি একটা হাসি দিয়ে বলে, মানুষ হিসেবে তা তো স্বাভাবিক, বলা নেই কওয়া নেই, হুট করে জরুরি তলব। তা স্যার বলুন, হঠাৎ এত দ্রুত তলবের কারণটা কি? তোমাকে কি আলাদাভাবে বলতে হবে নাকি আগেই জেনে গেছো? না স্যার, ছুটিতে ছিলাম তো, তাই তেমন একটা জানি না। আপনি বলুন, হঠাৎ এত জরুরি তলব কেন? মাহবুবুর রহমান আরো কিঞ্চিত পরিমাণ হেসে বলে, মনে হচ্ছে আমাদের অফিসারদের মুড ভালো নেই, তাই আগে মুড ভালো করে তারপর না হয় কাজের কথা। আশিক, যাও আমাদের বেস্ট অ্যান্ড ক্রিটিক্যাল মাইন্ডের এনকাউন্টার অফিসারের জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো। সাব্বির পাশেই দাঁড়িয়ে থাকা ওর জুনিয়র আশিক চলে যায় কোল্ড ড্রিঙ্কস আনতে। এমন সময় মাহবুবুর রহমান সাব্বিরকে ফিস ফিস করে বলে, সাব্বির, আশিকের উপর নজর রেখো। ইদানিং গোয়েন্দা অফিসারদের কাছ থেকে জানতে পেরেছি আশিক আমাদের খবর লিক করছে কোনো এক পার্টিকে, তাই সাবধান। আর হ্যাঁ, তোমাকে চলে যেতে হবে বগুড়ায়। হঠাৎ বগুড়ায় কেন? বগুড়ায় কিছুদিন আগে ইসলামী ব্যাংকের একটা শাখা হ্যাক করেছে হ্যাকার দল, আর সেখানে ইদানিং প্রচুর খুন হতে শুরু করেছে। কে বা কারা খুন করছে, তোমার দায়িত্ব হলো তাদের খুঁজে বের করা। আর খুশির খবর হলো এই মিশনটা কমপ্লিট করতে পারলেই তোমাকে প্রমোশন দেওয়া হবে, সাথে 2 মাসের ছুটি, বিয়েটাও সেরে নিতে পারবে তারপর। সাব্বির একটা হাসি দেয় মাহবুবুর রহমানের দিকে তাকিয়ে। তারপর, আমার অস্ত্রগুলো তো জমা দিয়ে গিয়েছিলাম, সেগুলো কি এখনো আছে? ওটার চেয়েও আরো ভালো অস্ত্র তোমাকে দিব সাব্বির, যেটা এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর লোক ছাড়া লোক চোখেও দেখেনি। বাহ, তা সেগুলোর নাম কি? M4 পিস্তল, যেটা লম্বায় 6 ইঞ্চি, একবার ট্রিগারে চাপলে 10 রাউন্ড ফায়ার করা যাবে। আর সাথে বোনাস হিসেবে তোমাকে দেওয়া হবে নৌবাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র লেদার বিম। চেনো তো লেদার বিম? ওকে, তাহলে মিশনে যাওয়ার জন্য রেডি হয়ে নাও। আর হ্যাঁ, আমি জানি তোমার কাছে একটা গোপন ফোর্স আছে, তাদের সাহায্য নিও। সিআরডি থেকে তোমার সাথে সহযোগী হিসেবে আমি কাউকেই পাঠাবো না, তুমি স্বাধীনভাবে মিশন কমপ্লিট করবে। সাব্বির কিছু বলতে যাবে তার আগেই আশিক হাতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে। দুটো সাব্বিরকে একটা আর মাহবুবুর রহমানকে একটা এগিয়ে দেয়। সাব্বির ভ্রু কুঁচকে তাকায় আশিকের দিকে। আশিকের চোখ মুখে রাগের ছাপ স্পষ্ট। আশিক, ড্রিঙ্কগুলো দ্রুত খেয়ে ফেলো। আশিক সাব্বিরের কথা শুনে কিছুটা অবাক হয়ে তাকায় সাব্বিরের দিকে। তারপর কাঁপা কাঁপা গলায় বলে, না না স্যার, আমি কেন খাবো? আমি তো আপনাদের জন্য এনেছি, প্লিজ স্যার আপনারাই খান। আশিক, তোমার সিনিয়র অফিসার তোমাকে যেটা বলবে তুমি সেটা করতে বাধ্য। ফার্স্ট খেয়ে ফেলো কোল্ড ড্রিঙ্কস। আশিক কাঁপা কাঁপা হাতে ড্রিঙ্কসের বোতল দুটো হাতে নিয়ে খেতে নিয়ে অমনি সাব্বির আশিকের হাত থেকে বোতল দুটো কেড়ে নেয়। তারপর, স্যার, বোতল দুটো আমি কি ফরেন্সিক ল্যাবে পাঠাতে পারি? আসলে আমি জানতে চাচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কসের সাথে কি তারা একটু বেশি অ্যালকোহল মেশানো শুরু করেছে নাকি? ফরেন্সিক ল্যাবে কেন পাঠাবেন স্যার? আমি খেয়ে নিচ্ছি। কথাটা বলে সাব্বির চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে ধূপ করে লাথি মারে আশিকের বুকে। আশিক হঠাৎ লাথি খেয়ে মাটিতে পড়ে যায় আর হাতে থাকা পিস্তল অনেক দূরে ছিটকে যায়। সাব্বির কয়েক রাউন্ড ফায়ার করে আশিকের দিকে। নিখুঁত নিশানা আশিকের 2 হাত আর পা ফুটো করে ফেলে। মাহবুবুর রহমান সাব্বিরের এমন রূপ দেখে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়। অবাক হয়ে সাব্বিরকে বলে, সাব্বির, এটা কি হচ্ছে? তোমার জুনিয়র অফিসারের গায়ে এইভাবে হাত দিতে পারো না। আসিফ, তুমি ফেসে গেছো। স্যার, আসিফ আমাদের মারা প্ল্যান করে স্যার, আশিক আমাদের মারার প্ল্যান করেছিল। ওই কোল্ড ড্রিঙ্কসের বোতলে বিষ আছে, আর যখনই আমি ওটা আশিককে খেতে বলি, হয়তো ও কিছুটা আন্দাজ করে নিয়েছিল আমি সব জেনে গিয়েছি। তাই তো কোমর থেকে পিস্তলটা বের করে লোড করে নিয়েছিল। হয়তো আর কয়েক সেকেন্ড সময় পেলে আমাদের মাথা ফুটো করে দিত। কি? এই, কে আছো? তাড়াতাড়ি এসো। স্যার, না না, একে তো আমি জেলে বা পুলিশের কাছে হস্তান্তর করব না। একে আমি নিয়ে যাব স্যার, আমার গোপন আস্তানায়। ঠিক আছে, নিয়ে যাও। আমি তাহলে এটা সিক্রেট রাখবো, তাই তো? হ্যাঁ। সাব্বির আর কিছু না বলে আশিকের সামনে বসে পিস্তল ভাঁজ দিয়ে আশিকের মুখে কয়েকটা আঘাত করে। তারপর,
শালা, তুই যদি স্কুলের শিক্ষক হস তবে আমি স্কুলের হেডমাস্টার, বুঝলি? তুই তো বোকা, ভেবেছিস গলি লোড করার শব্দটা আমি শুনতে পারবো না? সত্যি মাস্টার মাইন্ড তুই। গলি লোড করার সময় ইচ্ছে করে কাচের বোতলটা জোরে শব্দ করেছিলি। এখন চল, তোর শরীরের চামড়াগুলো আমি গরুর মতো ছিঁড়বো। স্যার, আসি। সাব্বির কথাটা বলেই আশিককে একটা বিশাল কাঠের বাক্সে সম্পূর্ণ উলঙ্গভাবে তুলে নিয়ে চলে আসে। সাব্বির চলে যেতেই মাহবুবুর রহমান একটা শান্তির নিঃশ্বাস ফেলে, কারণ সাব্বিরের রাগী আগুন ঝরানো চোখ দেখে মাহবুবুর রহমান খুবই ভয় পান। আর একটু আগেই ওর কাণ্ড দেখে আরো ভয় পেয়ে যান তিনি। সাব্বির আশিককে নিয়ে বাহিরে আসতেই একটা হেলিকপ্টার সাব্বিরের সামনে ল্যান্ড করে। সাব্বির হেলিকপ্টারে উঠে বসে আর আশিকের বক্সটা ঝুলিয়ে দেয় হেলিকপ্টারের সাথে। সাব্বির হেলিকপ্টারে বসে তাকায় পাইলটের দিকে। পাইলট মুস্কি হাসছে। লুইস, গুড জব। তুমি আমাকে না বললে তো আমি খেয়েই নিতাম কোল্ড ড্রিঙ্কস। বস, এসব কামাল তো আপনার নিজেরই খুব দক্ষতার সাথে একটা স্পাইড্রন বানিয়েছেন। শোনো, আমাদের বগুড়া যেতে হবে নিউ মিশনে। স্টিভেনকে চলে আসতে বলো। ওকে বস। সাব্বির আর কোনো কথা বলে জানালা দিয়ে বাহিরে তাকায়। পাখির মতো আকাশে ভাসছে ও। এমন সময় সাব্বিরের ফোন বেজে ওঠে। হ্যালো। তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, তোমার অস্ত্রগুলো বগুড়া সদরের সেনানিবাস থেকে সংগ্রহ করে নিও, কেমন? ওকে স্যার। সাব্বির ফোন কেটে দিয়ে লুইসকে বলে, লুইস, সোজা আমাদের আড্ডাখানা চলো। আশিকের একটা ব্যবস্থা না করে আমি মিশনে যাব না। ওকে বস। একটু পর হেলিকপ্টার ল্যান্ড করে 10 তলা বিল্ডিং এর ছাদে। সাব্বির আগেই হেলিকপ্টার থেকে নেমে চেয়ারে গিয়ে বসে। লুইস হেলিকপ্টারের ইঞ্জিন বন্ধ করে আশিককে বক্স থেকে টেনে বের করে নিয়ে এসে সাব্বিরের সামনে ছুঁড়ে মারে। সাব্বির একটা বিদেশি চাইনিজ কুড়াল হাতে নিয়ে আশিকের চুলের মুঠি টেনে দাঁড় করায়। তারপর, সত্যি করে বল, তোকে বীজ দিতে কে বলেছিল কোল্ড ড্রিঙ্কসে? বলবো না শালা, যা করার করে নে। সাব্বির আশিকের কথা শুনে চাইনিজ কুড়াল দিয়ে এক কোপ বসিয়ে দেয় আশিকের ডান পায়ে। মুহূর্তেই আশিকের সবগুলো নখ কেটে পড়ে যায়। আশিক চিৎকার করে ওঠে। সাব্বির খিলখিল করে হেসে বাম পায়ে কোপ দেয়। এবার পুরো পায়ের পাতাই আলাদা হয়ে যায় আশিকের শরীর থেকে। আশিক আবারও চিৎকার করে ওঠে, কিন্তু 10 তলার ছাদে থাকায় কেউ ওর চিৎকার শুনতে পাচ্ছিল না। সাব্বির খিলখিল করে হেসে আশিকের জিহ্বা প্লাস দিয়ে টেনে বের করে নিয়ে আসে। তারপর দাঁতে দাঁত কামড়িয়ে বলে, বলবি নাকি তোকে আরো ভয়ানক কষ্ট দেব? বল। যদি বলিস তবে ছেড়ে দেব। বল, তোকে কে হুকুম করেছিল? বলছি আমি স্যার, বলছি, প্লিজ আমাকে আর কষ্ট দিবেন না, আমি বলছি। এই তো ভালো ছেলে, মুখ খুলে ফেলো। এখন তাড়াতাড়ি কে তোকে বলেছিল আমাদের কোল্ড ড্রিঙ্কসে বিষ মেশাতে, তা বল। স্যার, আমি তাকে চিনি না। আমি কোল্ড ড্রিঙ্কস নিতে যাওয়ার সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে, আমিও রিসিভ করি। তখন সেই অচেনা লোক আমাকে বলে আমি যেন আপনাদের কোল্ড ড্রিঙ্কসে বিষ মিশিয়ে দেই, আর এই কাজের জন্য ওরা আমাকে 100 কোটি টাকার ব্ল্যাঙ্ক চেক দিবে, আর সেটা যেন আমি আমার সামনে দাঁড়িয়ে থাকা কালো পোশাক পরিহিত ছেলের থেকে নিয়ে নেই। সাব্বির তাকায় লুইসের দিকে। লুইস মুস্কি হেসে একটা মেমোরি বের করে 100 ইঞ্চি বিশাল মনিটরে ঢুকিয়ে চালু করতেই আশিক চোখ বড় বড় করে তাকায় মনিটরের দিকে। সাব্বির মাটি থেকে চাবুক তুলে ধূপ ধাপ কয়েকটা আঘাত করে আশিককে। তারপর, শালা, আমাকে মিথ্যে বলিস? তুই নিজেই ফোন করেছিলি ওদের। বল, কাকে ফোন করেছিলি? বলছি, ওর নাম ডেভিড, ও বগুড়ায় থাকে। ওর সাথে 1 মাস আগে আমার পরিচয় হয়। তার মানে বগুড়া ইসলামী ব্যাংকের শাখা লুট করার বিষয়ে তুই জানতি? হ্যাঁ। সাব্বির কিছু না বলে আশিকের মোবাইল বের করে। কোনো নাম্বারই পায় না। আশিক সাব্বিরের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে বলে, কি খুঁজছিস নাম্বার? ফোনে তো সিমই নেই রে, এই যে দেখ আমার মুখের মাঝে সিম। আশিক কথাটা বলে যেই মুখ খুলে অমনি সাব্বির আশিকের মুখের মাঝে গ্রেনেড ঢুকিয়ে দিয়ে চাবির রিং এর মাঝে নখ ঢুকিয়ে দিয়ে মুস্কি হেসে বলে, যদি আমাকে সঠিক সব তথ্য দিতি তবে আমি তোকে ছেড়ে দিতাম, বাঁচতে দিতাম। কিন্তু তুই শালা যা বললি সব মিথ্যা। তুই তো জানিসই
মারা যাওয়ার আগে সবসময় সত্যি কথা বলতে হয়। তুই সারা জীবন খারাপ কাজ করেছিস, নিজের ফোর্সের সাথে বেইমানি করে এসেছিস, আর তোর সবচেয়ে বড় ভুল আমার সাথে লাগতে আসা। লুইস, শালাকে দেখতে ইচ্ছে করছে না আমার। রিংয়ের সাথে একটা দড়ি পেঁচিয়ে হেলিকপ্টারের সাথে একে ঝুলিয়ে দাও। সাব্বিরের হুকুম মতো গ্রেনেডের চাবির রিংয়ের সাথে একটা চিকন দড়ি বেঁধে দিয়ে আশিককে উল্টো করে হেলিকপ্টারের সাথে ঝুলিয়ে দেয়। তারপর কষ্টে দিয়ে আশিকের মুখ খুব ভালোভাবে আটকে দেয়, যেন আশিক গ্রেনেড মুখ থেকে বের করে দিতে না পারে। সাব্বির হেলিকপ্টারে উঠতে যাবে, অমনি একটা অপরিচিত হেলিকপ্টার এসে ল্যান্ড করে সাব্বিরের সামনে। সাব্বির হেলিকপ্টার থেকে নামতেই অপরিচিত হেলিকপ্টার থেকে একটা নাড়ু নিজের চোখের সানগ্লাস তুলে ছুঁড়ে মেরে ছুটে এসে জড়িয়ে ধরে সাব্বিরকে। সাব্বির মুচকি হেসে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বাহ, এত দ্রুত চলে আসলি স্টিভেন, আর একটু হলেই তো আমরা চলে যেতাম। আর বলবেন না বস, এয়ারপোর্টে অনেক ঝামেলা হয়েছিল। যাই হোক, চলুন বস, যাওয়া যাক। সাব্বির স্টেফেনকে নিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। লুইস হেলিকপ্টার নিয়ে সোজা চলে আসে বঙ্গোপসাগরের মাঝখানে। সাব্বির ডেভিলদের মতো হেসে গ্রেনেডের দড়ি ধরে টান দেয়, আর লুইস একটা সুইচে চাপ দিতেই আশিক সাগরের দিকে পড়ে যেতে থাকে। সাগর থেকে 2 মিটার উপরে আসতেই বিকট শব্দে ব্লাস্ট হয়ে যায় গ্রেনেড। মুহূর্তেই টুকরো টুকরো হয়ে যায় আশিকের দেহ, যেগুলো সমুদ্রে পড়তেই মাছের একটা বিশাল ঝাঁক এসে খাদ্য হিসেবে গ্রহণ করতে থাকে। লুইস হেলিকপ্টার নিয়ে চলে আসে সোজা বগুড়া সদর সেনানিবাসে। সাব্বিরকে নামতে দেখে ছুটে আসে সেনানিবাসের জেনারেল, সাব্বিরের বন্ধু রুমান। সাব্বির হেলিকপ্টার থেকে নামতেই জেনারেল রুমান জড়িয়ে ধরে সাব্বিরকে। তারপর, দোস্ত, কবে আসলি বগুড়ায়? হ্যাঁ, এলাম ঘুরতে। তা আমার জিনিসগুলো আমাকে বুঝিয়ে দে। হ্যাঁ, ওগুলো আমি আমার রুমে রেখেছি, চল তোকে বুঝিয়ে দিই। সাব্বির জেনারেল রুমানের সাথে তার কেবিনে যায়। রুমান সাব্বিরের সেই অস্ত্রগুলো হ্যান্ড ওভার করতে গিয়ে সাব্বিরকে বলে, দোস্ত, সাবধানে ব্যবহার করবি, এই লেজার বিম খুব ভয়ানক কিন্তু। আর হ্যাঁ, এই লেজারের বেগুনি রশ্মি খুব ক্ষতিকর, চোখের সানগ্লাস পরে এটা ব্যবহার করবি। হে, ঠিক আছে। শোন, হেলিকপ্টারটা রেখে গেলাম, এটা কিন্তু সরকারি না, আমার নিজস্ব অর্থায়নে কেনা, দেখে রাখিস। জেনারেল রুমান মুস্কি একটা হাসি দেয়। তারপর, তোর জন্য সরকার গাড়ি ব্যবস্থা করেছে, বাইরে গিয়ে দেখ, তোর জন্য গাড়ি দাঁড়িয়ে আছে, ব্ল্যাক কালারের হোন্ডা সিবিআর 2022 মডেলের গাড়ি। এনজয়। সাব্বির বেরিয়ে আসে রুমানের কেবিন থেকে। এসে দেখি সত্যি একটা গাড়ি রাখা। সাব্বির ড্রাইভিং সিটে বসে, সাথে লুইস, স্টেফেন ও বসে পড়ে। গাড়ির কাঁটা 100 ছুঁই ছুঁই সিরাজগঞ্জ হাইওয়েতে তীর বেগে ছুটে চলেছে সাব্বির। ঠিক তখনই পরপর কয়েকটা পচা ডিম এসে আছড়ে পড়ে সামনের গ্লাসে। সাব্বির বুঝতে পারে ডাকাত আক্রমণ করেছে। সাব্বির দ্রুত গাড়ির ড্রাইভিং সিটে লুইসকে বসিয়ে দিয়ে গাড়ির পেছনের দিক দিয়ে বের হয়ে অপেক্ষা করতে থাকে। একটু পরেই জঙ্গলের মাঝ থেকে বেরিয়ে আসে কয়েকটা ডাকাত, সবার হাতেই দেশীয় অস্ত্র। সাব্বির M4 পিস্তল বের করতে গিয়ে থেমে যায়, মুচকি হেসে মনে মনে বলে, এসব ছোটখাটো ডাকাতদের মারতে কামান বের করার কোনো মানেই হয় না। সাব্বির লেজার বিম বের করে গাড়ির পেছন থেকে বের হয়ে ডাকাতদের দিকে তাকিয়ে মুচকি হাসি দিতেই ডাকাতরা সাব্বিরের দিকে তেড়ে আসতে যাবে। অমনি সাব্বির লেজার বিমের ট্রিগারে চাপ দিয়ে এক টান মারে, মুহূর্তে 2 টুকরো হয়ে যায় ডাকাত দলের সদস্যরা, সাথে লাশ পোড়ার দুর্গন্ধ। সাব্বির আবারও গাড়িতে উঠে বসে। লুইস অনেক আগেই গ্লাস পরিষ্কার করে ফেলেছে। আবারও চলতে শুরু করে সাব্বির। ভোর হয়ে এসেছে। সাব্বির পৌঁছে যায় বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায়। সাব্বির গাড়ি থেকে নেমে লুইসকে বলে, গাড়িটা রেখে তোমরা চলে যাও, আমি এখানে কিছু কাজ করব। ও আমার সাথে চলে যাওয়া মানে বোঝেছ? এটা যদি এতদিনও না বুঝি বস, তবে এতদিন হলো আপনার সাথে কেন আছি? হে হে, তাহলে এসো। লুইস আর স্টেফেন অন্ধকারের মাঝে যায়। সাব্বির একটা টঙের দোকানে গিয়ে বসে। তারপর, মামা, 1 কাপ মালাই চা দিও তো। একটু অপেক্ষা করেন মামা, এক্ষুনি দিচ্ছি। সাব্বির বসে বসে চেয়ে থাকে সাতমাথার ভাস্কর্যের দিকে। চাওয়ালা মামা সাব্বিরের সামনে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে, মামা, এই নিন আপনার মালাই চা। সাব্বির চাটা নিয়ে এক চুমুক দিয়ে চাওয়ালার দিকে তাকিয়ে বলে, মামা, একটু বগুড়ার বিষয়ে বলো তো।
নতুন এসেছি তো, কোনো বিভেদ হবে কি? আর বিপদ মামা, বগুড়ার অবস্থা ভালো না, দেখছেন না পুরো এলাকা ফাঁকা। এত কয়েক মাস আগেই সারা রাত লোক থাকতো, আর দোকানে এসে চা খেত, সারা রাত আড্ডা দিত। কিন্তু 1 মাস আগে হঠাৎ একটা খুন হয়, ওই যে চত্বর দেখছেন না ওর সামনে। তারপর থেকে আস্তে আস্তে একের পর এক খুন হতে থাকে, যার জন্য লোকজন আর বাইরে বের হয় না সন্ধ্যার পরে। তাহলে তুমি একা এই শুনশান এলাকায় কিভাবে আছো? ভয় করে না? ভয় করলে কি আর সংসার চলবে ভাইজান? সারাদিন রিক্সা চালিয়ে রাতে এখানে চা বিক্রি করি, রিক্সা চালিয়ে যা পাই সেটা দিয়েই সংসার চালাই। আর এই চা বিক্রি করে যা পাই সব বেটা বেটির পড়াশোনার খরচ চালাই, সাথে বউয়ের টুকটাক চুড়ি ফিতা কিনে দিই। বাহ, মামি কি দেখছি খুব ভালোবাসো মামা। তাহলে শুনলাম এখানকার নাকি একটা ব্যাংক লুট হয়েছে, সেই ব্যাংকে তোমার টাকা ছিল নাকি? আরে মামা মজা নাও নাকি? সংসার চালানোর টাকাই পাই না, আবার নাকি ব্যাংকে টাকা রাখুম? ওটা আমার স্বপ্নের মতো, জীবনেও ব্যাংকের ভেতরে ঢুকে দেখিনি ব্যাংক কেমন দেখতে হয়। সাব্বির চায়ের বিল মিটিয়ে চলে যাবে, এমন সময় চাওয়ালা সাব্বিরকে বলে, মামা কই থাকো তুমি? এই যে পাশের বিল্ডিং এর 10 তলায়। সাব্বির আর কিছু না বলে চলে আসে গাড়িতে। গাড়ি স্টার্ট করে চালাতে শুরু করে। গন্তব্য পুরো বগুড়া শহর টহল দেওয়া। গাড়ির কাটা 70 ছুঁই ছুঁই। এমন সময় খুব স্পিডে একটা গাড়ি সাব্বিরকে পাশ কাটিয়ে চলে যায়। সাব্বির দ্রুত গাড়িটা রাস্তার পাশে সাইড করে, গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিয়ে নিজের কানে হাত রেখে চোখ দুটি বন্ধ করে ফেলে। এমন সময় হঠাৎ শুনতে পায় কোনো মেয়ের চিৎকার, বাঁচাও। সাব্বির চোখ খুলে দ্রুত ছুটতে থাকে সেই গাড়ির দিকে। সাব্বিরের গাড়ির কাটা 100+। সাব্বিরের গাড়ির থেকে একটু দূরেই সেই কালো রঙের হাইস্কার। সাব্বির গুলি বের করে শুট করতে গিয়েও থেমে যায়। এমন সময় সামনের গাড়িটা আপনা আপনি থেমে যায়, আর সেখান থেকে নেমে আসে কয়েকটা লোক, কালো মুখোশ পরিহিত। সাব্বির দ্রুত গাড়ি ইউটার্ন নিয়ে অনেক দূরে চলে আসে, গাড়ি থেকে নেমে পড়ে। সাব্বিরকে পেছনে যেতে দেখে গাড়ি থেকে নেমে আসা লোকগুলো আবার গাড়ির দিকে ছুটতে থাকে। অমনি সাব্বির পরপর 2 রাউন্ড গুলি করে। সাব্বিরের নিখুঁত নিশানা গাড়ির 2 চাকা ফুটো করে ফেলে। গাড়িতে থাকা লোকগুলো ছুটে আসতে থাকে সাব্বিরের দিকে। সাব্বির দেরি না করে ফায়ার করে। মুহূর্তে সবগুলো লোকের দেহ নিথর হয়ে রাস্তার উপর মুখ থুবড়ে পড়ে। সাব্বির এগিয়ে যেতে থাকে গাড়ির দিকে। গাড়ির সামনে গিয়ে গাড়ির দরজা খুলতেই একটা বুলেট এসে সাব্বিরের ডান হাতে লাগে। সাথে সাথে সাব্বির মাটিতে মুখ থুবড়ে পড়ে যায়। সাব্বিরকে গুলি লাগার সাথে সাথে পড়ে যেতে দেখে গাড়ির ভেতরে বসে থাকা নেতা গোছের লোক বিজয়ী হাসি দিয়ে গাড়ি থেকে নেমে আসে। সাব্বিরের দিকে তাকিয়ে রাগে বুটজুতার কয়েকটা লাথি মারে সাব্বিরকে। তারপর গাড়ি থেকে একটা মেয়েকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে এগিয়ে যেতে থাকে সাব্বিরের গাড়ির দিকে। এমন সময় সাব্বির চোখ খুলে তাকায় নেতাগোছের লোকের দিকে। তারপর মুচকি হেসে কোমর থেকে লেজার বিম বের করে টিগারে চাপ দিতেই ভয়ানক বেগুনি রোশনি নেতাগোছের লোকের মাথা এফোর ওফর করে দেয়। সাব্বির এগিয়ে যায় মেয়েটার দিকে। মেয়েটার দিকে সাব্বির তাকিয়ে দেখে মেয়েটা একটা ডানা কাটা পড়ি। সাব্বির দ্রুত নিজের মনকে বুঝিয়ে মেয়েটাকে বলে, এই মেয়ে, তোমার নাম কি? মেয়েটা সাব্বিরকে কি বলেছে সাব্বির শুনতে পেয়েছে কিনা ও জানে না, তার আগেই মাটিতে পড়ে যায়। মেয়েটি দ্রুত সাব্বিরের হাতের পালস চেক করতে গিয়ে দেখে সাব্বিরের হাতে গুলি লেগেছে, আর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সাব্বির জ্ঞান হারিয়ে ফেলেছে। সাব্বিরের যখন জ্ঞান ফিরে নিজেকে দেখতে পায় একটা সুন্দর বিছানার আশেপাশে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। দেয়ালে বড় ফ্রেমে একটা ছবি টাঙানো, যেখানে একটা মধ্যবয়স্ক লোক একটা মেয়েকে জড়িয়ে ধরে আদর করছে। সাব্বির বুঝতে পারে হয়তো তারা বাবা মেয়ে। বিছানা থেকে উঠতে গিয়ে দেখে ওর হাতে ক্যানুলা লাগানো আর বাম হাতে ব্যান্ডেজ। হাতে হালকা চাপ দিতেই ব্যথায় শিউরে ওঠে সাব্বির। হাত ছেড়ে দিয়ে সামনে তাকাতেই দেখতে পায় একটা মেয়ে হাতে ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। সাব্বিরের জ্ঞান ফিরতে দেখে মেয়েটি হেসে বলে, হাই, আমি জেনিফা। আমি ভেবেছিলাম খাবারগুলো নিয়ে এসে আপনাকে ডেকে তুলবো, কিন্তু এসে তো আমি সারপ্রাইজ হয়ে গেলাম। আপনার জ্ঞান ফিরে এসেছে। হ্যাঁ, কিন্তু আপনাকে চিনলাম না তো। ইস, আপনি তো দেখছি মনে রাখতে পারেন না কিছু। গত রাতে আপনিই তো আমাকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে গুলি লেগেছিল আপনার হাতে, মনে নেই? ও হ্যাঁ, মনে পড়েছে। তা আপনার কোনো
ক্ষতি হয়নি তো? আর আমার গাড়িটা কই? টেনশন নেই, গাড়িটা আমাদের গ্যারেজেই রেখেছি। তো আপনি কোথায় যাবেন? কোথায় আবার? হোটেলে যাব। আপনি বগুড়ায় কি নতুন? হ্যাঁ, আমি ঢাকা থেকে এখানে এসেছি ঘুরতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সেবা করার জন্য। ধুর, আমার আরও আপনার উপরে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, কারণ আপনি আমাকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছেন। নাহলে হয়তো ওরা এতক্ষণে আমাকে ধর্ষণ করে মেরেই ফেলতো। ভয় নেই। আচ্ছা, আপনি কি বাসায় একাই থাকেন নাকি? আর অত রাতে আপনি একা কোথায় গিয়েছিলেন? আসলে আমি সিঙ্গাপুর থেকে আজ সকালেই দেশে এসেছি, কিন্তু আমার ভিসা জটিলতায় এয়ারপোর্টে আটকে থাকতে হয় সারাদিন। শেষে রাত 8টায় এয়ারপোর্টের লোকজন তাদের ভুল স্বীকার করে, কারণ আমার ভিসা সম্পূর্ণ বৈধ থাকা সত্ত্বেও আমাকে হয়রানি করা হয়েছিল। তো আমি সেই মুহূর্তে বগুড়া আসার জন্য একটা গাড়ি ভাড়া করি উবারে। সব কিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে রাস্তায় কয়েকটা লোক উবার চালককে গাড়ি থেকে নেমে দেয়, আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল। তারপর আপনি তো জানেনই কি হলো। আচ্ছা, আপনি একা আসতে গিয়েছেন কেন? আপনার বাবা মা ভাইকে বলতে পারতেন। আসলে আমার আম্মু মারা গেছে অনেক আগে, আর আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা বগুড়ার একটা ব্যাংকে চাকরি করত, কিন্তু হঠাৎ কি যেন হয়েছে, ব্যাংকের বাবার চাকরি চলে যায়। আর হঠাৎ 2 দিন আগে বাবা আমাকে ফোন করে জানান তিনি আসছেন সিঙ্গাপুরে। আমি অত্যন্ত খুশি মনে অপেক্ষা করছিলাম, কিন্তু বাবা সিঙ্গাপুরে পৌঁছায়নি। 2 দিন আমি বাবার ফোনে 1000বার চেষ্টা করে কল কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমি বুঝে গিয়েছিলাম বাবার কিছু একটা তো হয়েছে, তাই আর আমি সিঙ্গাপুরে বসে থাকতে পারিনি, একাই চলে এসেছি দেশে। ও, আপনার বাবা কোন ব্যাংকে চাকরি করত? জেনিফা অনেকক্ষণ ভাবার পর বলল, ইসলামী ব্যাংকে চাকরি করত, ম্যানেজার পদে। কি, আপনি কি জানেন এই ব্যাংকটা কিছুদিন আগে হ্যাক করে প্রায় 10,000 কোটি টাকা লুট করেছে হ্যাকারের দল? আপনাকে কি কিছু বলেছিল আপনার বাবা? না, আমাকে কিছু বলেনি, তবে আমি লাস্ট যখন বাবার সাথে কথা বলছিলাম তখন বিকট একটা শব্দ হয়েছিল। তারপর থেকে বাবার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারছি না। সাব্বির আর কিছু বলতে যাবে তার আগেই কারো পায়ের শব্দ পেয়ে সাব্বির দ্রুত ঘরের লাইট বন্ধ করে দিয়ে টেবিলের ওপর থেকে নিজের পিস্তলগুলো কোমরে গুজে নীলাকে নিয়ে দরজার আড়ালে চলে যায়। একটু পরে গুলির বৃষ্টি শুরু হয়। জেনিফা ভয়ে চিৎকার করার আগে সাব্বির জেনিফার মুখ চেপে ধরে ফিসফিস করে বলে, জেনিফা প্লিজ, কোনো মাইন্ড করো না। একটু পর দরজা ঠেলে একে একে অনেকজন রুমের মাঝে ঢুকে জোরে জোরে হাসতে থাকে। হাসতে হাসতে বলে, শালা, আমাদের লোককে কাল মেরেছিলি তাই না? এবার বুঝ কেমন লাগে। এই, কে আছিস? টর্চ লাইট জ্বালা, শালার মুখটা দেখে যাই একটু। নেতাগোছাই লোকের কথা শুনে ক্রুর টর্চ লাইট জ্বালাতে যাবে এর আগে সাব্বির নিজের কোমর থেকে M4-এর লেজার বিমে টিকারে চাপ দিয়ে চারদিকে একবার ঘোরাতে ধপাধপ করে কোনো কিছু পড়ে যাওয়ার শব্দে সাব্বির হেসে ওঠে। নিজের প্যান্টের পকেটে থাকা ছোট্ট নাইট ক্লিয়ার সানগ্লাস চোখে দিতেই সবকিছু স্পষ্ট দেখতে থাকে ও মেঝেতে রক্তে ভেসে গিয়েছে সবগুলো দুভাগ হয়ে যাওয়া লাশ। সাব্বির লাশ গুনে গণনা করে চমকে ওঠে। মোট 20 জনকেও মেরে ফেলেছে 1 সেকেন্ডে। সাব্বির জেনিফাকে বলে, জেনিফা এখানে চুপ করে থাকো, আমি আসি, ভয় নেই, আছি আমি। প্লিজ আমাকে রেখে যাবেন না, আমার অনেক ভয় করছে। সাব্বির উপায় না পেয়ে জেনিফাকে নিয়ে রুম থেকে বাহিরে বের হয়ে আসে। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে আর একজন শত্রুকেও না দেখতে পেয়ে সাব্বির জেনিফাকে নিয়ে চলে আসে সোজা গ্যারেজে। নিজের গাড়ি বের করে জেনিফাকে নিয়েই সেই এলাকা তৎক্ষণাৎ ত্যাগ করে। সাব্বির চলে আসে ওর ফ্ল্যাটে। জেনিফাকে নিয়ে সাব্বির ফ্ল্যাটের দরজায় কলিং বেল বাজাতে লুইস এসে দরজা খুলে দেয়। সাব্বির জেনিফাকে নিয়ে ভেতরে চলে যায়। জেনিফা কিছুটা ভয় পেয়ে যায়, কারণ ও একা একটা মেয়ে অচেনা লোকের সাথে তার ফ্ল্যাটে চলে এসেছে। কিন্তু জেনিফার ভয়টা তখনই চলে যায় যখন সাব্বিরকে বলে, জেনিফা, আসলে ওই বাসায় লাশের স্তূপ আর রক্তের গন্ধে তুমি থাকতে পারবে না, তাই এখানে নিয়ে এসেছি। ভয় নেই, লুইস আর স্টিভেন আমার ভাইয়ের মতো, ওরা চলে যাবে একটু পরে। তুমি তোমার পছন্দ মতো একটা রুমে চলে যাও। জেনিফা সাব্বিরের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে চলে যায় একটা রুমে। সাব্বির তাকায় স্টিফেনের দিকে, তারপর, স্টিভেন যাও, পুরো বাসা ভালো করে সার্চ করবে,
সবগুলো লাশের পকেট চেক করবে, তারপর লাশগুলোকে বস্তায় ভরে নদীতে ফেলে দিয়ে আসবে। ওকে বস। স্টিফেন চলে যায় সাব্বির লুইসকে বলে, লুইস, তুমি স্টিভেনের পেছনে থাকবে, মানে ফলো করবে। স্টিভেনকে কেউ ফলো করে নাকি সেটা দেখবে। আমার মনে হচ্ছে সেই দিন রাতে গাড়িতে এমন কেউ ছিল যে আমাকে ফলো করছিল। ওকে বস। লুইসও চলে যেতে মাহবুবুর রহমানকে ফোন দেয় সাব্বির। সাব্বির, হঠাৎ ফোন দিলে যে, কোনো দরকার? জি স্যার, আমি পুরো কেসের মধ্যে ঢুকে গিয়েছি। একদম বিশাল বড় এক গোলক ধাঁধা আমাকে ঘিরে ধরেছে। সেই জন্যই তো তোমাকে দিয়েছি এই কাজ। শোনো, মাথা ঠান্ডা করে কাজ করবে। আর হ্যাঁ, আশিককে কি করলে? ওর পরিবারের লোকজন তো বারবার অফিসে আসছে তাদের ছেলের খোঁজ নিতে। সে বলে দেবেন তাদের ছেলে শহীদ হয়ে গিয়েছে, আর শরীর সমাধি লাভ করে গভীর বঙ্গোপসাগরের মাঝে। মাহবুবুর রহমান ফোন কেটে দেয়। এদিকে বস, আমাদের 20 জন ক্রু একটু আগেই শহীদ হয়ে গিয়েছে। হাবিবের কথা শুনে চেয়ার ছেড়ে লাফিয়ে ওঠে নিক্সন। রাগে ছুটে যায় ওর ডান হাত হাবিবের দিকে। তারপর, হাবিব, তুমি এটা আমাকে কি শোনালে? আমার এত বড় ক্ষতি করলো সামান্য একটা ছেলে। তুমি জানো আমার লোকের দিকে একটা পুলিশও চোখ তুলে তাকাতে পারে না। কিন্তু বস, ওই শালা তো আমাদের লোকেদের একদম টুকরো টুকরো করে ফেলছে। হ্যাঁ, সে টুকরো টুকরো করে ফেলেছে, আর তুমি সেটা আমাকে গর্বের সাথে এসে শোনাচ্ছ। খোঁজ নাও ওই কুত্তার বাচ্চাকে। শালাকে এর জন্য পস্তাতে হবে। হ্যাঁ, অনেক পস্তাতে হবে। বস, আমার মনে হয় ইসলামী ব্যাংকের ম্যানেজার রহিম সাহেব বলতে পারবে এই ছেলেকেই, কারণ এই শালার বাসাতেই তো আমাদের লোক খুন হয়েছে। আর আগের রাতে হাইওয়েতে রহিমের মেয়ে কিডন্যাপ হয়ে নিয়ে আসার সময় সেই একইভাবে আমাদের 10 জন ক্রু শহীদ হয়েছে। হাবিব, সত্য বলছি, তুমি আমার সামনে থেকে চলে যাও, নয়তো আমি তোমাকে খুন করে ফেলবো। ওপর থেকে চাপ আসছে, তারা জানতে চাইছে কি করে এই খুনগুলো হলো। বসকে আমি কি জবাব দেব বলো? আজকের মধ্যে তুমি ওই ছোকরার খোঁজ নিয়ে আসতে না পারলে সত্য বললাম তোমার শিরশ্ছেদ অবধারিত। হাবিব কিছুটা ভয় পেয়ে যায়। দ্রুত বের হয়ে আসে নিক্সনের রুম থেকে। এমন সময় নিক্সনের ফোনে একটা কল আসে। নিক্সন, তোমার খোঁজে পেয়ে গিয়েছে সেটা আমি জানি। বস, তাহলে আমাকে বলুন, শালাকে আমি এখনই খুন করে আসবো। নিক্সন, সবাইকে এক ভেবো না। এ হচ্ছে একদম ঘাটতেরা স্বভাবের ছেলে। কখন কোন দিকে ঘুরে যায় ও ছাড়া কেউ জানে না। তোমাকে আমি কিছু বলবো না, এমনকি চাপও দিব না। শুধু বলবো সাবধানে থাকো, আর ওকে না খুঁজে আবারও শুরু করে দাও ব্যাংক লুট করা। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাংলাদেশের সমস্ত ব্যাংক লুট করে পালিয়ে যেতে হবে। কিন্তু তাই বলে বস ওই ছোকরাকে এমনি এমনি ছেড়ে দিব? নিক্সন, মাথা গরম পড়লে হয়? গ্যাংস্টার জীবনে এমন অনেক কিছুই দেখতে হয়। অন্যকে তো শুধু মারলেই হবে না, কখনো কখনো নিজেকেও খেতে হবে। বাংলাদেশের সবচেয়ে ব্যাংক হলো ইসলামী ব্যাংক। এই ব্যাংকে প্রতি মাসে সিঙ্গাপুর থেকে লাখ লাখ ডলার আসে ইউটিউব আর ফ্রিল্যান্সারদের ইউটিউব অ্যাকাউন্টে। রহিমের বাচ্চাকে তো জীবিত রেখেছ, ওই তো ইসলামী ব্যাংকের ম্যানেজার। শালাকে ধরে অত্যাচার করে ও সব জানে কিভাবে ওদের ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকে হাজার হাজার কোটি টাকা ট্রান্সফার করা যায়। বস, আমি শুনেছি বর্তমান আমাদের হ্যাকার গ্রুপ আমেরিকায় অবস্থান করছে। তাদের ডিমান্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বলুন কি করব আমরা? নিক্সন, তুমি বুকাই রয়ে গেলে, তবে মেনে নাও আর বড় বড় ব্যাংক লুট করতে থাকো। সবশেষে সবগুলো হ্যাকারের বাচ্চার মুখ উন্মোচন করিয়ে দেওয়া সময়ের ব্যাপার মাত্র। আজ রাখছি, অনেক কাজ বাকি। সেই অচেনা লোক ফোন কেটে দিয়ে নিক্সন নিজের চেয়ারে বসে শয়তানি হাসি দিয়ে বলে, শালা আমাকে সামসা ভাবছিস তুই? তো চিনিস না আমি ধুমুখে সাপ। যখন যে দিক থেকে খেতে পারবো তখন সেদিকেই খাবো। যদি আমাকে ওই ছোকরা মারতে আসে তবে আমি শালাকে কোনোভাবে নিজের দলে ভিড়িয়ে তোকে ফিনিশ করে দিব। তারপর সুযোগ বুঝে শালাকেও মেরে দিয়ে পুরো টাকা নিজেই ভোগ করব। এদিকে সেই অচেনা লোক ফোন কেটে নিক্সনের মতোই ভাবতে থাকে কি করে সে সম্পূর্ণ টাকা ভোগ করবে। এদিকে হাবিব তন্ন তন্ন করে খুঁজতে ব্যস্ত সেই ছোকরা কে যে ওদের এতগুলো লোককে মেরে দিয়েছে।
হাবিব প্রথমেই লোকজন নিয়ে যেতে থাকে রহিমের বাসায়, কারণ ওখানেই ওর লোকের শেষ লোকেশন ছিল। ওদিকে লুইস দূর থেকে অচেনা কোনো গ্যাংকে দেখে দ্রুত ফোন দেয় স্টিফেনকে। তারপর, স্টিফেন, রহিম সাহেবের বাসার সামনে দাঁড় করিয়ে সোজা গিয়ে চল, আবার পিছন থেকে আসবো। লুকিং গ্লাসে দেখো 5টা অচেনা গাড়ি, এগুলো আমাদের শত্রু। যে কোনো ভাবে এদের মধ্যে থেকে একটাকে আমাদের জীবিত ধরতে হবে আর বসের সামনে হাজির করতে হবে। ওকে। স্টিফেন রহিম সাহেবের বাসার সামনে গাড়ি দাঁড় না করিয়ে সোজা চলে যায় এদিকে। লুইস ওর গাড়ির স্পিড কমিয়ে দেয়। হাবিব সোজা রহিম সাহেবের বাসার সামনে এসে গাড়ি দাঁড় করিয়ে ভেতরে যেতেই চমকে ওঠে। পুরো বাসায় দুর্গন্ধে ভরপুর। ক্রু ফার্স্ট, লাইট জ্বালাও। এত গন্ধ কিসের? বস, মনে হচ্ছে লাশের গন্ধ। কেমন যেন আমার মনে হচ্ছে আমাদের বিপদ হতে চলেছে। হাবিব রাগে হেডশুট করে ক্রুকে তারপর হুঙ্কার ছেড়ে বলে, এই হাবিব এখানে আছে, সেখানে কোনো ভয় নেই। হাবিবের হুঙ্কার শুনে বাকি সব ক্রু চুপ করে যায়। এমন সময় লাইট জ্বলে ওঠে। হাবিব হাঁটতে গিয়ে হঠাৎ স্লিপ কেটে মেঝেতে খুব জোরে আছড়ে পড়ে, চিৎকার করে ওঠে। আহা! সব ক্রু ছুটে এসে হাবিবের দিকে লাইট মারতেই চিৎকারে উঠে ক্রুরা ভয়ে সবাই পালিয়ে যায়, কারণ মেঝেতে পড়ে গিয়ে হাবিবের পুরো শরীরে রক্ত লেগে ভয়ঙ্কর পিচাসের মতো লাগছিল। হাবিব রাগে সবগুলো ক্রুকে গালি দিতে দিতে একাই এগিয়ে যায় দোতলার দিকে। যত এগিয়ে যাচ্ছে ততই হাবিব ঝাঁঝালো একটা ফুটকা গন্ধ নাকে আসতে থাকে হাবিবের। দোতলার প্রথম রুমে গিয়ে রুমে লাইট জ্বালাতেই হাবিব চিৎকার করে ওঠে, কারণ পুরো রুম জুড়ে দুভাগ হয়ে যাওয়া পোড়া লাশ সবার নাড়ি ভুঁড়ি বের হয়ে গিয়েছে, যেগুলো ভয়ঙ্কর বন্য শিয়াল এসে চিবিয়ে খাচ্ছে। ঘৃণায় আর গন্ধে বমি করতে করতে ছুটে আসতে থাকে নিচে। বাসা থেকে বের হতেই কোনো কিছুর সাথে ওজটা খেয়ে হাবিব মুখ ছুবড়ে পড়ে যায়। কোনো রকমে উঠে সামনে তাকাতেই ভয়ে কাঁপতে কাঁপতে জ্ঞান হারিয়ে ফেলে, কারণ ওর সামনে আরো 10টা লাশ পড়ে আছে। এদিকে লুইস আর স্টিফেন হাসতে হাসতে বেরিয়ে আসে আড়াল থেকে। তারপর, এই হলো গ্যাংস্টার শালা, ভীতু, সামান্য লাশ দেখে এই অবস্থা। চলো যাওয়া যাক, আমাদের তো টার্গেট পূরণ হয়েছে। একজনকে জীবিত দরকার ছিল, আমাদের শালাকেই পেয়ে গেছে। হ্যাঁ চল। হাবিবের জ্ঞান ফিরতেই নিজেকে বাধা অবস্থায় দেখতে পেয়ে ভয়ে শিউরে ওঠে। আস্তে আস্তে বলে, কে আসো, সামনে আসো। কেন আমাকে বেঁধে রেখেছো বলো? এমন সময় আড়াল থেকে লুইস আর স্টিফেন বের হয়ে এসে হাবিবের সামনে দাঁড়ায়। তারপর, এই যে আমরা আছি শালা, তোর না খুব সাহস, আমাদের সাথে লাগতে এসেছিস। টেনশন নেই, তোর যে এখন ফাঁকনাটুকু গজিয়েছে সেটা আমাদের বস এসে কেটে দিবে, বুঝতে পারলি? আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের অনেক অনেক টাকা দিব। দয়া করে আমাকে তোমরা মেরো না। বাহ, তোর দেখি হাওয়া ফুস। আমাদের বস অসুস্থ, বুঝলি? তিনি সুস্থ হয়ে আসুক, তারপর তোর হিসাব হবে। এখন এখানেই থাক। হাবিবকে রেখে লুইস আর স্টিফেন চলে যায়। হাবিব অন্ধকারের মাঝে চিৎকার করে বলতে থাকে, কে আছো, আমাকে বাঁচাও। এদিকে রাত শেষ হয়ে ভোর হয়ে গেলেও হাবিবের কোনো আসার নামগন্ধ না পেয়ে রেগে যায় নিক্সন। রাগে একের পর এক ফায়ার করে আকাশের দিকে। তারপর হাতে চাবুক নিয়ে চলে আসে ভূগর্ভের রুমে, যেখানে রক্তাক্ত অবস্থায় পড়েছিল একটা মধ্যবয়স্ক লোক। নিক্সন সোজা সেই লোকের সামনে গিয়ে বলে, কি রে বুড়ো, সত্য করে বল, তোর সাথে কে কে আছে? কি রে গুন্ডা, তোর মাথা কি হয়ে গিয়েছে? আমার সাথে আবার কে থাকবে শুনি? আগে তো জানতে চাইছি। তোকে আমি চাইলেই এখনই টুকরো টুকরো করে ফেলতে পারি রে, তবে করছি না কেন জানিস? আগে তোর ওই লোককে আমি খুঁজে বের করব, তারপর তোর সামনের লোককে কুপিয়ে মারবো। আমার 40 জন ক্রুকে সে হত্যা করেছে। নিক্সন রাগে লাথি মারে রহিম সাহেবের মুখে। হঠাৎ বুটচোদর লাথি খেয়ে রহিম সাহেব মুখ থুবড়ে পড়ে যায় মাটিতে। নিক্সন বিজয়ের হাসি দিয়ে চলে যায় সেখান থেকে। এদিকে গত রাত থেকে সাব্বিরকে রুম থেকে বের হতে না দেখে জেনিফার নিজে সাব্বিরের রুমে নক করে। সাব্বির, ভিতরে আসবো? সাব্বির বিছানায় জ্বরে কাতরাতে কাতরাতে কোনো রকমে বলে, হ্যাঁ এসো জেনিফা।
জেনিফা আস্তে আস্তে রুমে এসে সাব্বিরকে এই গরমের মাঝেও কম্বল মুড়ি দিয়ে দেখে সাব্বিরকে শুয়ে থাকতে দেখে জেনিফা দ্রুত বিছানার পাশে বসে সাব্বিরের মাথায় হাত রাখতে চমকে যায়। পুরো শরীর প্রচন্ড গরম। জেনিফা সাব্বিরকে বলে, এই, আপনি এত কেয়ারলেস কেন শুনি? এতটা জ্বর হয়েছে আপনার, তবুও কেন ডাকেননি আমাকে? একা একা রুমে শুয়ে কষ্ট পাচ্ছেন? কি বলবো, যাই হোক তুমি রুমে যাও। জেনিফা, একটু পরে আমার ভাই লুইস আসবে, খাবার নিয়ে খাবারটা খেয়ে নিও। আমাকে আপনার খাদক মনে হয়? আপনার এই অসুস্থতার মাঝেও বলছেন আমি খাবো? সাব্বির কিছু বলতে যাবে তার আগে জেনিফা সাব্বিরের মুখ চেপে ধরে তারপর, চুপ, জাস্ট চুপ। আপনি আর একটা কথা বলবেন না। উঠুন, দেখি একটু শরীরটা মুছে দিতে হবে। আরে না না, তুমি যাও জেনিফা, লুইস এলে ওই করে দেবে। জেনিফার রাগী চোখে তাকায় সাব্বিরের দিকে, তারপর কড়া গলায় বলে, আর একটা কথা বললে না ঠাস করে একটা থাপ্পড় দেবো বললাম। আমি ডাক্তার, আর আপনি কিনা আমার চেয়ে বেশি বোঝেন। আপনার না হলেও 104 ডিগ্রির বেশি জ্বর। এখন আপনার শরীর মুছে না দিলে আপনি মারা যেতে পারেন। সাব্বির কিছু বলতে যাবে তার আগেই জেনিফা সময় নষ্ট না করে উঠে চলে যায় বাথরুমে। এক বালতি পানি আর তোয়ালে ভিজিয়ে নিয়ে এসে সাব্বিরকে উঠে বসায়। তারপর, এই গেঞ্জিটা খুলে দেবো, হাত তুলুন। সাব্বির হাত তুলতে গিয়ে ব্যথায় কুঁকিয়ে ওঠে। আহ, ইস, সরি সরি, আমার মনেই ছিল না আপনার হাতে ব্যান্ডেজ করা। দাঁড়ান, আমি কেচে দিক, আসছি। জেনিফা এক দৌড়ে কেচি নিয়ে এসে কুচ করে পুরো গেঞ্জি কেটে ফেলে। সাব্বির লজ্জায় পুরো লাল হয়ে গেছে। জেনিফা সাব্বিরের অবস্থা দেখে বলে, সাব্বির, লজ্জার কিছু নেই। এখন দেখি, চুপচাপ শুয়ে পড়ো তো, মাথায় একটু পানি দিয়ে দেবো। সাব্বির বাধ্য ছেলের মতো মাথাটা খাটের কোনায় রেখে শুয়ে পড়ে, আর জেনিফা সাব্বিরের মাথায় পানি ঢালতে থাকে। এমন সময় দরজায় কলিং বেল বাজায়। জেনিফা উঠে গিয়ে দরজা খুলে দিতেই দেখে লুইস এসেছে। লুইস জেনিফার দিকে তাকিয়ে মুস্কি হেসে বলে, আপু, এই নিন, খাবার আছে এখানে। ভাইকে বলবেন, আর কিছু লাগলে যেন আমাদেরকে বলে। এই, তোমরা লুইস, তুমি আর আমার ছোট ভাই কোথায় থাকছো? আর সকালের খাবার খেয়েছো? জি আপু, খাইয়েছি, আর আমরা সামনের বাসায় থাকি। আচ্ছা আপু, ভাইয়াকে খাবারটা খাওয়ান। ও হ্যাঁ, ভুলে গিয়েছি, এই যে আপু, ওষুধটাও নিন। লুইস কথাটা বলে চলে যেতে নেবে, অমনি জেনিফা লুইসকে বলে। জেনিফা মুস্কি হেসে খাবার আর ঔষধ নিয়ে আবারও আসে সাব্বিরের কাছে। তারপর সাব্বিরকে তুলে বসিয়ে সুন্দর করে মাথা মুছে দিয়ে জেনিফা ফ্রেশ হয়ে এসে সাব্বিরের পাশে, তারপর লুইসকে নিয়ে আসা খাবারগুলো প্লেটে সার্ভ করে এক লোকমা সাব্বিরের মুখের সামনে তুলে ধরে। সাব্বির অবাক নয়নে তাকায় জেনিফার দিকে। জেনিফা সাব্বিরের দিকে তাকিয়ে মুস্কি হেসে বলে, কি হলো, এভাবে চেয়ে না থেকে হাঁ করুন আর ভালো ছেলের মতো খেয়ে নিন। সাব্বির হাঁ করে খাবারটা মুখে নিয়ে খেতে থাকে। আজ কেন যেন খাবার খেতে সবচেয়ে ভালো লাগছে সাব্বিরের। ও নিজেও জানে না খাবারটা কি। তাহলে সবচেয়ে ভালো হয়েছে, নাকি যে তুলে খাওয়াচ্ছে তার হাতে জাদু আছে? সাব্বির নিজের কৌতূহল সামলাতে না পেরে জেনিফাকে বলে, জেনিফা, একটা কথা বলবো? কথা বলতে আবার অনুমতি লাগে নাকি? বলে ফেলো। আচ্ছা, আজকে রান্নাটা কি সবচেয়ে বেশি টেস্ট হয়েছে? তুমি একটু টেস্ট করে দেখো তো। জেনিফা সাব্বিরের কথা মতো এক লোকমা খাবার মুখে দিয়ে কিছুক্ষণ চিবানোর পর খেয়ে বলে, খাবারটা মোটামুটি ভালো, তবে লবণ ঝাল একটু কম আর হলুদের গুঁড়া বেশি হয়েছে। তার মানে আমি যার হাতে খাচ্ছি তার হাতে কোনো স্পেশাল জাদু আছে। সত্যি বলছি, আমার জীবনের সবচেয়ে বেস্ট খাবার আজকে খাচ্ছি আমি। জেনিফা অনেক লজ্জা পেয়ে যায় আর হাসতে হাসতে বলে, ধর, তুমিও না, কি যে বলো। আমার হাতে জাদু থাকবে কেন শুনি? আমিও তোমার মতোই সাধারণ মানুষ। না না, কোনো একটা বিষয় তো নিশ্চিত আছে। হ্যাঁ আছে, আর সেটা হলো আমার মনে হচ্ছে আমি প্রথম নারী যে তোমাকে তুলে খাওয়াচ্ছি, তাই না? আর এই কারণেই আমার হাতে খেয়ে তোমার এত ভালো লাগছে। এখন এসব রাখো আর চুপচাপ খাওয়া শেষ করে ওষুধ খেয়ে নাও, তারপর বিছানায় শুয়ে পড়ো। তারপর তোমার হাতে ব্যান্ডেজটা আমি খুলে কতটা দেখবো আর পরিষ্কার করে দিয়ে হালকা মলম লাগিয়ে দিব। তারপর আমি কিন্তু রেগে যাচ্ছি সাব্বির। তারপর না করে অপেক্ষা করো, সবাই দেখতে পাবে। ওকে। জেনিফা অনেক লজ্জা পেয়ে যায় আর হাসতে হাসতে বলে। জেনিফা সাব্বিরের নাক টেনে চলে যায় রুম থেকে, আর ফিরে এসে হাতে একটা মলম নিয়ে, সাথে কেচি, ডেটল আর তুলা। জেনিফা খুব সাবধানে সাব্বিরের বাম হাতের কাছে বসে। কেচি দিয়ে প্রথমে পুরো ব্যান্ডেজ কেটে ফেলে, তারপর দেখে ক্ষতটা শুকিয়ে গিয়েছে অনেকটা।
জেনিফা, হাড়টা ভীষণ টনটন করছে। একটু ওয়েট করো, ক্ষতটা ডেটল দিয়ে পরিষ্কার করে দেবো, তারপরে মলম লাগিয়ে দিয়ে আরাম পাবে। জেনিফা আর কোনো কথা না বলে ডেটল দিয়ে তুলো ভিজিয়ে সুন্দর করে মুছে দেয় সাব্বিরের ক্ষত। তারপর মলম লাগিয়ে দিয়ে আবারও সাব্বিরের নাক টেনে দিয়ে বলে, বেবি ওয়েট করো, আবারও আসছি। জেনিফা রুম থেকে বের হয়ে সোজা কিচেনে যায় আর খাঁটি সরিষার তেল এনে সাব্বিরের পায়ের কাছে বসে সাব্বিরের এক পায়ের তালু নিজের কোলের ওপর নিয়ে খুব যত্ন সহকারে তেল মালিশ করে দিতে থাকে সাব্বিরের পায়ের তালুতে। সাব্বির আরামে চোখ বন্ধ করে ফেলে। এমন সময় সাব্বিরের ফোন বেজে ওঠে। সাব্বির ফোনটা হাতে নিয়ে দেখে ওর বাবা ফোন করেছে। হ্যালো বাবা। এই তুই কোথায় শুনি? আমাদের বলে গেলি তুই যাবি আর আসবি, তাই কই আজ 6 দিন হয়ে গেল, তবুও তো আসলি না। এদিকে তোর মায়ের ভাই পুরো বাসা মাথা তুলে ফেলেছে, আর তার মেয়েকে তোর সাথে বিয়ে দিবে বলে। বাবা, আমি আগেই বলেছি আমি তো ওকে আমার বোনের নজরে দেখি, ওকে আমি বিয়ে করব না। তার চেয়ে ভালো হয় তুমি ওকে বিয়ে করে নাও। কোন হিসাবে তুমি বলো আমি ডিভোর্স আর ঝগড়াটে মেয়েকে বিয়ে করব? তোর মা তো শুনে না ওর চাচাতো ভাইয়ের থেকে আগেই 2 লাখ টাকা নিয়ে নিয়েছে। তুই জলদি চলে আয়। টাকাটা ফিরিয়ে দিলেই তো হয়। তোর মা টাকাটা খরচ করে ফেলেছে শাড়ি কিনে। বাপ তুই চলে আয়, বিয়েটা করে নে। তুমি আমার জন্মদাতা বাবা না হলে সত্যি বলছি তোমার মাথায় আমি কতগুলো বুলেট ঢোকাতাম নিজেও জানি না। চলো তো আমার টাকায়, চলো তো আমার টাকায়। আজকের পর থেকে তোমাকে আমি আর একটা টাকাও দেব না। ক্রেডিট কার্ড লক করে দিলাম। তোমাদের সাথে সম্পর্ক নেই আমার। সাব্বিরের বাবা কিছু বলতে যাবে তার আগে সাব্বির এর সৎমা সাব্বিরকে বলে, সাব্বির, এসব কি? তাড়াতাড়ি বাসায় চলে আয়। আমার চাচাতো ভাই আমাকে যা তা বলে গালাগালি করছে। বাবা, দয়া করে বাসায় আয়, বিয়েটা শুধু কর। তুই তো হলি লোভী, তোর ওটাই প্রাপ্য। তোর ভাইয়ের থেকে যা টাকা নিয়েছিস সব দিয়ে দেবে, আর আমি ওসব ঝগড়াটে মেয়েকে বিয়ে করতে চাই না। সাব্বির কিছু না বলে ফোনটা কেটে দিয়ে ভিডিও কল দেয় ওর বাবার ফোনে। সাথে সাথে ওর সৎমা ফোন রিসিভ করে পুরো ডাইনির রূপে বলে, সাব্বির, বেশি বলছিস কিন্তু। আমি ঢাকায় গিয়ে তোকে টেনে নিয়ে আসবো বলে দিলাম। তাড়াতাড়ি বাসায় আয়। সাব্বির ওর মায়ের দিকে তাকিয়ে মুস্কি হাসি দেয়। কোমর থেকে পিস্তলটা ওর মাকে দেখিয়ে বলে, তোর খুব সাহস হয়ে গেছে, কিছু বলি না দেখে। এটা কি চিনিস? আর আমি কে সেটা কি জানিস? যদি আর একবার সাউন্ড করিস সত্যি বললাম বাসায় গিয়ে তোকে আমি শোট করব। আর শোন, তোদের টাকার লোভে আমি কেন ওসব মেয়েকে বিয়ে করব? আর তাছাড়া আমি বিয়ে করেছি, দেখবি আমার বউকে। সাব্বির দুষ্টুমি করে জেনিফার দিকে ক্যামেরা একবার ঘুরিয়ে ওর মায়ের দিকে তাকায়। তারপর, দেখলি আমার বউ কেমন? আর তোর খবর আছে, রেডি থাকিস। সাব্বির ফোন কেটে দিয়ে জেনিফার দিকে তাকায়। জেনিফা হা করে তাকিয়ে আছে সাব্বিরের দিকে। সাব্বির বিষয়টা খেয়াল করে বলে, এভাবে হা করে চেয়ে আছে কেন? আমি জীবনেও শুনিনি যে ছেলেরা নিজের আব্বু আম্মুকে মারার হুমকি দেয়। তুমি একটু রাগি ভাবতে আমার ভয় করছে। দেখো জেনিফা, বাবা মা কাকে বলে জানো? তাদেরকেই বাবা মা বলে, যারা সবসময় নিজের ছেলে মেয়েকে আগলে রাখে, সুশিক্ষা দেয়, ভরণ পোষণ করে। কিন্তু আমার বাবা আমার এইসবের একটাও করেনি। জন্মের 5 বছর পর আম্মু মারা যায়। তারপর বাবা সৎমা নিয়ে আসে, যে কিনা সবসময় আমাকে বিক্রি করে টাকার বিনিময়। সে যাই হোক, সরি। সরি কেন? ওই যে একটু আগেই আমার সৎমাকে তোমার ছবি দেখিয়ে বলেছি তুমি আমার বউ, তাই। জেনিফা কিছুটা লজ্জা পেয়ে আবারও তেল মালিশ করতে থাকে আর মনে বলে, হলে সমস্যা কি জানো? বাবা যে মিসিং সেটা আমি ভুলে যাই তোমার সাথে থাকলে। সাব্বির জেনিফার দিকে তাকিয়ে বলে, জেনিফা অনেক হয়েছে, এবার রুমে যাও। চুপ করে ঘুমো, জ্বর এখনো অনেক আছে। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাবো না। এদিকে লুইস চলে আসে ছাদে। লুইসকে ছাদে আসতে দেখে স্টেফেন এগিয়ে এসে বলে, বসের শরীর কেমন? হ্যাঁ হ্যাঁ ভাবি জানি রে, তবে মনে হয় বস এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। কি বলিস ভাবি? বস কবে বিয়ে করেছে রে? ধুর, তুই বুঝিস না কেন? ওই যে জেনিফার নামের মেয়েটাকে নিয়ে আসলো না বস, সেটাই তো আমাদের ফিউচার ভাবি। চুপ কর, ওসব বলিস না। আগেই কোনো কিছু বলা উচিত নয়।
লুইস কিছু বলতে যাবে তার আগেই হাবিব চিৎকার করে ওঠে। কি আছো? পানি দাও আমাকে, আমার পিপাসা পেয়েছে অনেক। লুইস এগিয়ে গিয়ে লাথি মারে হাবিবের মুখে। তারপর, শালা তোর কেমন পিপাসা? বস না আসা পর্যন্ত তোর কোনো খাবার নেই। খাবার দেবো এক শর্তে, বল তোদের বসকে কোথায় পাবো? সে কোথায় থাকে, দেখতে কেমন? আমি জানি না। স্টিফেন হাবিবের বুকে লাথি মেরে বলে, জানিস রে তুই, সবই জানিস, কিন্তু বলবি না। সে যাই হোক, রেডি হয়ে নে, বস আসলে তোর কি অবস্থা করবে ভাবতেও পারবি না, বুঝলি? এই প্লুস চল রে যাই। স্টিফেন আর লুইস চলে আসে। এদিকে জেনিফা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে সাব্বিরের দিকে। এমন সময় সাব্বির চোখ খুলে তাকায় জেনিফার দিকে। তারপর, জেনিফা, মায়া বাড়িও না, মায়া কাটাতে শেখো, তোমার জন্যই ভালো হবে। তুমি চেনো না আমি কে, আমার বাবা মাকে, কি আমার পরিচয়। দেখো, আমি তো ওইসবকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি তোমাকে। প্লিজ না করবে না, বিয়ে করবে আমায়। এখন বলছো বিয়ের কথা, কিন্তু যখন জানবে আমার আসল পরিচয় তখন আর ওই কথা দুবার মুখে নেবে না। এবার কিন্তু আমার খুব রাগ হচ্ছে সাব্বির। বলছি তো আমি তোমার ব্যাকগ্রাউন্ডকে দেখে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি তোমাকে, আর আমি এতটুকুই জানি। থাক, পাগলামি করতে হবে না। এই শোনো, রাতে আমাকে নিয়ে বগুড়ার সাত মাথায় ওইখানটা চটপটি আর ফুচকা এত ভালো যে কি বলবো ওখানে। আচ্ছা পাগলি, যখন বলেছো তখন তো নিয়ে যেতেই হবে। জেনিফা খুশিতে সাব্বিরের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে লজ্জায় সাব্বিরের বুকে মুখ লুকায়। বিকেলে সাব্বির আর জেনিফা হেঁটে চলেছে ফুটপাত দিয়ে। এমন সময় কয়েকটা বখাটে ছেলে এসে দাঁড়ায় সাব্বিরের সামনে। তারপর পকেট থেকে চাকু বের করে সাব্বিরের দিকে উঠিয়ে ধরে বলে, এই তোর কাছে যা যা আছে বের করে দে, নয়তো শালা দেখেছিস চাকু একদম তোর পেটে ঢুকিয়ে দেবো। জেনিফা, চোখটা বন্ধ করো তো, জান একটু। একটু যাবে? জেনিফা চোখ বন্ধ করতে সাব্বির কোমরে গুজে রাখা পিস্তলটা বের করে। বখাটের মাথায় ঠেকিয়ে ডেভিলদের মতো হেসে বলে, আমার কাছে এটা ছাড়া আর কিছুই নেই, বল নিবি? বখাটে পিস্তল দেখে সাথে সাথে সাব্বিরের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ভাই ভাই ভুল হয়ে গেছে, প্লিজ মাফ কইরা দেন। আমরা এই এলাকায় দুই একটা ছিনতাই কইরা কোনো রকমের সংসার চালাই। যা দিলাম, তবে হ্যাঁ শোন, এরপর থেকে এসব করিস না, ভালো কিছু একটা কর, দেখবি খুশি থাকবি। সাব্বির ছেলেগুলোর চলে যেতে ইশারা করতেই দ্রুত পালিয়ে যায় ওরা। আর সাব্বির জেনিফাকে বলে, জেনিফা, চোখ খুলে এবার। জেনিফা চোখ খুলে সাব্বিরকে বলে, আমাকে চোখ বন্ধ করতে বললে কেন শুনি? আমি চোখ খুলে রাখলে কি এমন হতো? তেমন কিছু হতো না, তবু এমনি ঢেকে রাখতে বললাম। তা আমরা যেন কোথায় যাচ্ছিলাম? জানি না, তবে তুমি তো আমাকে হাঁটতে বেরোলে, আবার নিজেই বলছো কোথায় যাব। ভুলে গিয়েছিলাম, চলো সামনেই ফুচকার পার্লার আছে, সেখান থেকে দুজনে ফুচকা খাবো। সাব্বির জেনিফাকে নিজে ফুচকা পার্লারে গিয়ে 5 প্লেট ফুচকা অর্ডার করে। একটু পর ফুচকা আসতে সাব্বির খাওয়া শুরু করে। জেনিফা চেয়ে থাকে সাব্বিরের দিকে। সাব্বির খেতে খেতে আর চোখে তাকায় জেনিফারের দিকে। জেনিফা চেয়ে আছে ওর দিকে, তাই কিছুটা লজ্জা পেয়ে সাব্বির খাওয়া বাদ দিয়ে জেনিফাকে বলে, কি হলো জেনিফা, এভাবে চেয়ে আছো কেন? ফুচকা খাও। আমি কি খাবো? আমি তো তোমার খাওয়া দেখে অবাক। এভাবে তুমি ফুচকা খাবে কল্পনাও করিনি আমি। আসলে ফুচকা খেতে অনেক অনেক ভালো লাগে, বলতে পারো আমার ফেভারিট। সে যাই হোক, তুমি খাচ্ছ না কেন? ভয় হচ্ছে, না জানি খেতে কেমন হবে, আমি কখনো খাইনি এটা। ওকে, তুমি তাহলে হা করো, আমি নিজেই খাইয়ে দিচ্ছি। জেনিফা মুচকি হেসে হা করতে সাব্বির মুখে তুলে দেয় ফুচকা। জেনিফা একটা ফুচকা অনেকক্ষণ ধরে খাওয়ার পর নিজে রাক্ষসের মতো খেতে থাকে। সাব্বির জেনিফার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, কি জেনিফা, এখন তো দেখছি তুমি নিজেও আমার মতো করে খাচ্ছ। এটা এত ভালো খেতে জানতামই না আমি। এ মামা, আমাকে আরো 5 পিস দেন তো। সাব্বিরও আর কথা না বাড়িয়ে খেতে থাকে। খাওয়ার পর্যায়ে হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। সাব্বির মাথা উঁচু করে তাকিয়ে দেখে ফুচকা অলার নিথর দেহ পড়ে আছে মাটিতে, আর জেনিফা থর থর করে কাঁপছে। ওর হাতে ধরে থাকা ফুচকা রক্তে ভেসে গিয়েছে। সাব্বির বুঝতে পারে জেনিফা ভয় পেয়ে গিয়েছে। এমন সময় আরেক গুলির শব্দ। সাব্বির দ্রুত জেনিফাকে নিয়ে মাটিতে শুয়ে পড়ে। তারপর, জেনিফা তুমি এখানে ওয়েট করো, আমি শালাগুলোকে শুয়ে আসছি।
জেনিফা হ্যাঁ সূচক মাথা নাড়াতে সাব্বির মাথা তুলে উঁকি দেয় রাস্তার দিকে। 5 জন অল্প বয়সী ছেলে তাণ্ডব চালাচ্ছে পুরো এলাকায়। সাব্বির দেরি না করে লেজার বিম বের করে ছেলেগুলোর দিকে তাক করে টিকারের চাপি দেয়। লেজার বিমের বেগুনি রোশনি দুটুকরো করে ফেলে ছেলেগুলোকে। হঠাৎ দুটুকরো লাশ দেখে আশেপাশে সবাই চিৎকার করে চোখ বন্ধ করে ফেলে। লাশের পেটে এখনো আগুন জ্বলছে। সাব্বির এগিয়ে যায় একটা ছেলের দিকে, কারণ ও তখনও জীবিত ছিল, কিন্তু পা দুটো আলাদা হয়ে যাওয়ায় পালাতে পারেনি। সাব্বির ছেলেটার চুলের মুঠি টেনে ধরে নিয়ে আসে আড়ালে। তারপর ছেলেটার মুখের মাঝে লেজার বিম ঢুকিয়ে দিয়ে বলে, বল শালা, তোরা কে আর এখানে গুলি চালাচ্ছিস কেন? কখনো বলবো না শালা, কিচ্ছু করতে পারবি না আমার। তাই? তোর পাটা কিভাবে কেটে গেল কিছু জানিস? তোর মুখে যে পিস্তলটা ঢুকিয়ে রেখেছি না, এটা দিয়ে চুপচাপ বল, নয়তো তোর গলাটা ওভাবে দুভাগ করে দেব রে শালা। ছেলেটা এবার কিছুটা ভয় পেয়ে যায় আর বলে, আমরা নতুন গ্যাং চালু করেছি, এলাকায় নিজেদের দাপট আর প্রভাব ফেলানোর জন্য এসেছি, কারণ আমাদের চাঁদা তুলতে হবে এই এলাকা থেকে। কাজ করে খেতে পারিস না? কাজ করে খেতে পারিস না? এই ফুসকাওয়ালাকে মেরে প্রভাব বিস্তার করবে? আরে শালা, মারলে মারতে, নেতা মন্ত্রীদের মারার সাথে ওদের বাসা থেকে হাজার হাজার কোটি টাকা পেয়ে যেতিস, তা তো পারিস না। আর পারবি বা কি করে? তোদের তো এই নেতা মন্ত্রীরা চালায়। চল বল, তোদের কে পাঠিয়েছে এখানে? এমপি হারুন পাঠিয়েছে। চল, এবার তোকেও মরতে হবে, কারণ ফুসকাওয়ালা কেমন অনুভব করছে গুলিকে, সেটা তো তোকেও অনুভব করতে হবে, তাই না? সাব্বির লেজার বিম কোমরে গুজে M4 পিস্তল বের করে পরপর 2 রাউন্ড হেডশট করে ছেলেটাকে। তারপর এগিয়ে যায় জেনিফার দিকে। জেনিফার হাতে তখনও সেই রক্তমাখা ফুসকাটা ছিল। সাব্বির জেনিফার কপালে আলতো করে চুমু দিতে জেনিফার শিউরে ওঠে। ভয়ে সাব্বিরকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, সাব্বির জান প্লিজ, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি আর জীবনেও ফুচকা খাবো না। সাব্বির জেনিফাকে নিয়ে চলে আসার সময় ফুচকার দোকান থেকে এক ব্যাগ ফুচকা আর চটপটি তুলে নিয়ে চলে আসে বাসায়। চটপটি ফুচকাগুলো রেখে জেনিফাকে নিয়ে যায় বাথরুমে। তারপর, জেনিফা, গোসল করে নাও, নাকি আমি করিয়ে দেব? ইচ্ছে হলে করিয়ে দিতে পারো, আমার কোনো আপত্তি নেই। আজ হোক কাল হোক, তোমারই সব। সাব্বির আলতো করে জেনিফার ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, আমি জানি তুমি আমার, তবে তবে এখনো হয়নি, তাই তুমি গোসল করে এসো, আমার ক্ষুধা পেয়েছে অনেক, আমিও গোসল করতে গেলাম। সাব্বির আর কোনো কথা না বলে চলে আসে সেখান থেকে নিজের বাথরুমে। আর গোসল করে সাব্বির বের হতেই দেখে লুইস আর স্টিফেন ফুচকা বানিয়ে খাচ্ছে। সাব্বির মুচকি হেসে তাদের পাশে বসে নিজেও খেতে থাকে। এমন সময় জেনিফা গোসল করে রেডি হয়ে এসে সাব্বিরের পাশে বসতেই লুইস আর স্টিফেন চলে যেতে নেবে। অমনি জেনিফা বলে, আরে আরে ভাইয়ারা, কোথায় যাও? বসো, খাও। সাব্বির এর দিকে করুণ চোখে তাকায় লুইস আর স্টিফেন। সাব্বির ওদের ইশারা করে বসে খেতে। সাব্বিরের হুকুম পেয়ে ওরা আবার বসে খেতে থাকে, কিন্তু ভুলেও জেনিফার দিকে চোখ তুলে তাকায় না। সাব্বির, এটা চুরি করা হয়ে গেল না? ওই গরিব লোকটার কি হবে? এখন সে তো বিনা কারণেই মারা গেল, তার পরিবারের লোকগুলো কিভাবে চলবে? আর লোকটার লাশও দাফন করা হয়নি। তুমি প্লিজ লোকটার খোঁজ নাও আর লাশটা দাফন করার ব্যবস্থা করো। সাব্বির, এটা চুরি করা হয়ে গেল না? ওই গরিব লোকটার কি হবে? এখন সে তো বিনা কারণেই মারা গেল, তার পরিবারের লোকগুলো কিভাবে চলবে? আর লোকটার লাশও দাফন করা হয়নি। তুমি প্লিজ লোকটার খোঁজ নাও আর লাশটা দাফন করার ব্যবস্থা করো। আরে পাগলি, তোমার বলার আগেই করে ফেলেছি আমি। এই লুইস, তার পরিবারের কাছে তাকে রেখে এসেছো তো? জি ভাই, লোকটা তেমন গরিব ছিল না, মধ্যবিত্ত ছিল, কারণ ফুচকা বিক্রি করে অনেক টাকা রোজগার করত। আমরা তার পরিবারের হাতে এই ফুচকাগুলোর জন্য 1 লাখ টাকা বুঝিয়ে দিয়ে এসেছি। সাব্বির জেনিফার দিকে তাকিয়ে বলে, কি পাগলি, দেখলে তো, আমি মালিককে বলে না আনলেও তার পরিবারের লোককে বলেছি আর দামটাও দিয়েছি। ভালো করছো। তা এখন কি ফুচকা খাবে নাকি ভাতও খাবে? ভাতের এই রেস্টুরেন্টগুলো ভালো না, তুমি কিছু একটা করো। জেনিফা সাব্বিরের মাথায় একটা গাঁটটা মেরে চলে যায় কিচেনে। আর সাব্বির তাকায় লুইসের দিকে। তারপর, লুইস আর স্টিভেন, এমপি হারুনকে চেনো? জি বস, চিনব না কেন, ওরই তো লোক ছিল ছেলেগুলো। এমপি হারুন নতুন করে গ্যাংস্টার দুনি এসেছে,
আগে নিক্সনের সাথে কাজ করত, কিন্তু বর্তমানে ও নিক্সনের সাথে সবকিছু ছিন্ন করে একাই কাজ করছে। বস, শুনেছি নিক্সনে তো খুব রেগে আছে এমপি হারুকের ওপর। এটাই তো সুযোগ। স্টিভেন, দেখি ফোনটা দাও তো শালাকে, একটু আগুনের ওপর ঘি ঢেলে দে। স্টিফেন ফোন দেয় নিক্সনকে। এদিকে নিক্সন রাগে ফুঁসতে শুরু করেছে, কারণ এতদিনের চামচা হারুন ওর সাথে বেইমানি করে নতুন গ্যাং শুরু করেছে। এমন সময় ওর ফোন বেজে ওঠে অচেনা নাম্বার থেকে। নিক্সন রিসিভ করে। হ্যালো, কি বলছিস? আমি কে সেটা তোর না জানলেও চলবে, কিন্তু আমি সত্যি মর্মাহিত রে। তোর সাথে এমপি হারুন কত বড় বিশ্বাসঘাতকতা করলো, তবুও তুই ওরে কিছুই বলি না। কি বলবো শালাকে, মনে হচ্ছে তো খুন করে ফেলি। কিন্তু সবচেয়ে বড় একটা আপদ এসেছে, যে শালা আমার 60টা লোককে খুন করে ফেলেছে। এদিকে হাবিবের বাচ্চাও নিখোঁজ। তার মানে তোর কোনো পাওয়ারই নেই, তুই পঙ্গু শালা। নিজেই নেমে আয় আন্ডারগ্রাউন্ডে, আর হিংসতার সাথে তোর শত্রুদের মেরে নিশ্চিন্ত করে দে এই দুনিয়া থেকে। আর হাবিব তো তোর সাথেও বেমানি করেছে, ও এমপি হারুনের সাথে হাত মিলিয়েছে। ঠিক বলেছিস তুই। আমি আসছি হারুন, এর বাচ্চা, রেডি থাকিস। আর হাবিব শালা তোকে এমন ভাবে মারবো যে তুই এই ভাবতেও পারবি না। সাব্বির ফোন কেটে দিয়ে স্টিফেনকে বলে, নাম্বারটা কোথায় পেলে স্টিভেন? আর ওই হাবিবের বাচ্চাটাকে? সেই দিন বস আপনি বললেন না লাশ সরিয়ে ফেলতে রহিম সাহেবের বাসা থেকে, সেই দিনই হাবিবের বাচ্চাকে তুলে এনেছিলাম, কিন্তু আপনি অসুস্থ ছিলেন বলে জানায়নি। বস, এমপি হারুনের নাম্বারটা কিন্তু আমার কাছে আছে, এই নিন, ফোন দিয়েছি। এদিকে এমপি হারুন রাগে ফুঁসতে ফুঁসতে ওর সামনে থাকা চেয়ারে খুব জোরে লাথি মেরে গর্জে ওঠে, কারণ একটু আগে কষ্ট করে জোগাড় করা লোকগুলো খুন হয়ে গিয়েছে তার নৃশংসভাবে। এমন সময় ওর ফোনটা বেজে ওঠে হাবিবের নাম্বার থেকে। বল হাবিব, কি বলবি? কি এমপি হারুন, খুব কষ্ট হচ্ছে নিজের লোকগুলো মারা যাওয়ার। তবে শোন, আমি জানি কে খুন করেছে। বল বল, কে মেরেছে ওদের? লিঙ্কন নিজে মেরেছে, তোর ওপর শত্রুতা করে। আমি তো শালাকে ছেড়ে চলে এসেছি, আর গ্যাংও বানিয়ে ফেলেছি। এখন পালা প্রতিশোধ নেওয়ার। লিঙ্কনকে দুনিয়া থেকে বিদায় করে দেব। কিন্তু আমার লোক খুব কম, শালার সাথে পারবো তো? আরে শালা, কি যে বলিস না, আমি লোক জোগাড় করেছি, আমি তোর সাথে আছি। তাহলে চল মেরে দিই নিষ্কনকে, তারপর দুজনে মিলে বাংলাদেশ ভাগ করে নিব। শুনেছি লিঙ্কন আগামীকাল আসবে রাত 1টায় পুরনো বাংলোর মাঠে। বিশাল বড় ডিল হবে। নিকোসকে মেরে ডিলটা আমরা নিতে পারলে খুব লাভ হবে আমাদের। সাব্বির ফোন কেটে দিয়ে আবারও নিক্সনকে ফোন। নিক্সন ফোন ধরে বলে, লিঙ্কন, বড় খবর আছে। হাবিব আর এমপি হারুন আসে বাংলোর মাঠে ডিলের জন্য। ওই দিনই শালাদের মৃত্যুর দিন। সাব্বির ফোন কেটে দিয়ে লুইস আর স্টিফেনকে বলে। লুইস আর স্টিফেন চলে যায়। সাব্বিরও কিচেনে এসে পেছন থেকে জেনিফার কোমর জড়িয়ে ধরতেই চমকে ওঠে। জেনিফার প্রচন্ড জ্বর। যাও, আমাদের স্নাইপার গুলোকে রেডি থাকতে বলো, আজ খেলা হবে। জেনিফা, তোমার তো প্রচন্ড জ্বর, প্লিজ রাখো এসব, আমি করে নেবনি। চলো রুমে। আমি ঠিক আছি। না, ঠিক নেই। তোমার কষ্ট হচ্ছে না? হচ্ছিল এতক্ষণ, তবে তুমি জড়িয়ে ধরার পর থেকে আর হচ্ছে না। খুব ভালো লাগছে। এভাবে জড়িয়ে ধরে থাকো প্লিজ। সাব্বির জড়িয়ে ধরে থাকে জেনিফাকে, আর জেনিফার নুডলস রান্না করে নিজ হাতে সাব্বিরকে খাইয়ে দেয়। সাব্বিরও খেয়ে জেনিফাকে খাইয়ে দিয়ে জ্বরের ওষুধ খাওয়ায়। চলে আসতে যাবে অমনি জেনিফা সাব্বিরের হাত চেপে ধরে। কোথায় যাও? কাছে আসো তো, তোমার সাথে ঘুমাবো। সাব্বিরও আর বারণ করতে পারে না, জেনিফাকে নিজের বুকের মাঝে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতে জেনিফা কিচেনে যায় রান্না করার জন্য। সাব্বিরও চলে আসে ছাদে। লুইস আর স্টিফেন সাব্বিরকে দেখে এগিয়ে আসে। হাবিব কই? বস, শালার অবস্থা তো একদম খারাপ মনে হচ্ছে, মারা যাবে। সাব্বির, ওকে রেডি করে ডেভিলস ব্রেড ড্রাগস দাও ওকে। ওর মাইন্ড কন্ট্রোল করে আজ ওকে নিয়ে যেতে হবে বাংলাতে। ওকে বস। স্টিভেন, চল। সাব্বির নিচে চলে আসে আর কিচেনে উকি দিতেই দেখে জেনিফা আজ মাংস রান্না করেছে। হবু বউটা আমার কি করে রে?
মাংস রান্না করছি। খবর এগিয়ে এসে কষানো মাংস একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। সাব্বির এগিয়ে গিয়ে একটা মাংস অর্ধেক খেয়ে ফেলে আর বাকিটা জেনিফার মুখে তুলে দিয়ে বলে, অনেক 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 ভালো হয়েছে পাগলি। জেনিফার সাব্বিরের গলা জড়িয়ে ধরে বলে, এই আমরা কবে বিয়ে করব? তোমার বাবাকে আগে খোঁজে আনি, তারপর। আমার মন বলছে বাবা নেই, সাব্বির তিনি মারা গিয়েছেন। সাব্বির আলতো করে চুমু দেয় জেনিফাকে আর বলে, কি সব যে বলো না পাগলি, আঙ্কেল ভালো আছে, টেনশন করো না তো তুমি একদম। সাব্বির আর কিছু বলতে যাবে তার আগে জেনিফা বলে, ভাত দাও তো সাব্বির, ওসব যাও লুইস আর স্টিফেনকে ডেকে নিয়ে এসো, একসাথে খাবে সবাই। সাব্বির গিয়ে ডেকে নিয়ে আসে স্টিফেন আর লুইসকে। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে চলে যায় যার যার রুমে। সাব্বির জেনিফাকে বলে, জেনিফা জান, আজকে রাতে আমি একটা কাজে যাব, তুমি ভয় পেও না কেমন? বাড়ির নিচে অনেকগুলো লোক থাকবে হাতে অস্ত্র নিয়ে। ঠিক আছে, তবে আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসতে ভুলবে না কিন্তু। ওকে জান, নিয়ে আসবো। রাত 10টায় নিক্সন বের হওয়ার আগে ভূগর্ভের রুমে গিয়ে রহিম সাহেবের দিকে তাকিয়ে মুস্কি হেসে ওঠে আর খেয়াল করে না খেয়ে খেয়ে রহিম সাহেবের শরীর একদম কঙ্কালের মতো হয়ে গিয়েছে। শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ঘৃণায় নিক্সন পরপর কয়েক রাউন্ড গুলি করে রহিম সাহেবকে। তারপর লাশটা একটা বস্তায় মুড়ে নিয়ে চলে আসে থানার সামনে আর লাশটা থানার সামনে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। এদিকে কনস্টেবল থানার সামনে বস্তা দেখে ওসিকে ডেকে আনে আর বস্তার মুখ খুলে দেখে একটা লাশ। প্রচন্ড গন্ধ বেরোচ্ছে। ওসি অনেকটা বিরক্তি নিয়ে কোনো ময়না তদন্ত আর কেস না লিখে সেই রাতেই লাশটা কোনো মতোই বেওয়ারিশ হিসেবে দাফন করে দেয়। রাত 1টা, দাঁড়িয়ে 10 একর জায়গার ওপর গড়ে ওঠা বিশাল বাংলোর মাঠে দাঁড়িয়ে আছে নিক্সন। ওর অপর পেছনে দাঁড়িয়ে আছে 40 জন লোক। নিক্সন মুস্কি হেসে সামনে তাকায়। 5টা গাড়ি ছুটে আসছে ওদের দিকে। নিক্সনের থেকে 10 মিটার দূরে গাড়িগুলো এসে থামে আর গাড়ি থেকে নেমে আসে এমপি হারুন। সাথে নেমে আসে ওর 15 চামচা। নিক্সন হাসতে হাসতে এমপি হারুনকে বলে, কিরে শালা, আমাকে মাত্র এই 15 জনকে নিয়ে এসেছিস? শালা এইটুকু অপেক্ষা কর, হাবিবকে আসতে দে, তারপর দেখবো কার লোক কত বেশি। আরে শালা, তুই কি ভুলে গেছিস হাবিবের বাচ্চা আমার চামচা ছিল? ও লোক পাবে কোথায়? তোকে আর হাবিবের বাচ্চা বেঈমানকে এমন মৃত্যু দিব যে। বাকিটা বলার আগেই দূর থেকে ছুটে আসে একটা গাড়ি। গাড়িটা এমপি হারুন আর নিক্সনের মাঝে এসে থামে আর গাড়ি থেকে হাবিবকে নামতে দেখে এমপি হারুন বিজয়ের হাসি দিলেও হাবিবকে একা নামতে দেখে এমপি হারুন রেগে গিয়ে বলে, এই শালা হাবি, তুই একা কেন এসেছিস? তোর সাথে লোক কই? হাবিব কোনো কথা না বলে কোমর থেকে পিস্তল বের করে নিজের মাথায় ঠেকে টেগারে চাপে বুলেট ফুটো করে হাবিবের মাথা। হাবিবের নিথর দেহ মাটিতে পড়ার আগেই চারদিক থেকে গুলির বৃষ্টি শুরু হয়ে যায়। এমপি হারুন আর নিক্সন ভয়ে পালিয়ে যেতে নেবে তার আগেই গুলি এসে নিক্সন আর এমপি হারুনের 2 পা ফুটো করে দেয়। সাথে সাথে ব্যথায় মাটিতে মুখ থুবড়ে পড়ে যায় ওরা। চোখ মুখে অন্ধকার দেখতে থাকে। এমন সময় একটা গাড়ি তীরবেগে ছুটে এসে দাঁড়ায়। নিক্সন আর এমপি হারুনের সামনে দুজনের হাতে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তুলে নিয়ে আবারও চলে যায়। পরের দিন সকালে এমপি হারুন আর নিক্সন চোখ খুলে নিজেদের চেয়ারের সাথে বাঁধা অবস্থার সাথে মাথায় লোহার হেলমেট পরানো দেখতে পেয়ে অবাক হয়ে যায়। দুজনেই বুঝতে পারে ওদের ইলেকট্রিক শক দেওয়ার চেয়ারে বাঁধা হয়েছে। এমন সময় 3 জন এগিয়ে আসতে থাকে ওদের দিকে। হ্যাঁ, সাব্বির, লুইস আর স্টেফেন। সাব্বির মুস্কি হেসে নিক্সন আর এমপি হারুনের সামনে বসে তারপর, কিরে, চিনতে পেরেছিস আমায়? কে তুই? আমি হাবিব রবি জাপির। তুই কি জানিস তোর লোকগুলোকে কে মেরেছে? আমি জানি সে কে। বল, কে মেরেছে আমার লোককে? শালাকে আমি খুন করব। আরে শালা, আমি খুন করেছি রে। আর লিঙ্কন, আমাকে কি চিনিস? আমি সেই গত রাতের অচেনা লোক। আর এটা কি জানিস আমি তোর 7 জন লোককে নৃশংসভাবে খুন করেছি? কি তোর কথায় তবে আমাকে বলেছিল বস? হয়তো এখন বল তোর বসকে। আমাকে মেরে ফেললেও আমি বলবো না।
সাব্বির মুচকি হেসে লুইসকে ইশারা করতেই এমপি হারুনের চেয়ারে সবুজ সুইচে চাপে 2000 ভোল্টেজের বিদ্যুতের শক খেয়ে এমপি হারুন 3 মিনিটের মাঝেই মারা যায়। আর পোড়া গন্ধ বের হতে থাকে এমপি হারুনের দেহ থেকে। নিক্সন এমপি হারুনের এমন মৃত্যু দেখে ভয় পেয়ে যায় আর বলে, আমি বলছি আমার বস আর কেউ না, আর্মির পরিচালক মাহবুব রহমান। কি? এই মাহবুব রহমান? তার মানে এই মাহবুব রহমানই ব্যাংক লুট করেছে? হ্যাঁ। এই ব্যাংক লুট করার টাকা কার কাছে আছে? আমার কাছে আছে। ছি, তাহলে শোন, ফোন বের করে মাহবুবের বাচ্চাকে বল তুই আমাকে ধরে ফেলেছিস আর আমাকে বেঁধে রেখেছিস। আর হ্যাঁ, চালাকি করবি তো? না না, আমি কোনো চালাকি করব না। সাব্বির নিক্সনের ফোন বের করার সাথে সাথে নিক্সনের ফোনে কল আসে বস নামে কারো। সাব্বির ফোনটা নিক্সনের হাতে দেয়। হ্যালো বস। নিক্সন, তোমাকে আমি যে টাকাটা পাঠিয়ে দিতে বলেছিলাম এখনো দিলে না কেন? বস, গত রাতে শালা সেই চোখটাকে আমি ধরে ফেলেছিলাম। ওর কত বড় সাহস আমাদের আড্ডাখানে এসেছিল। শালাকে এখন বস আমি ফেলে রেখেছি অন্ধকার রুমে। কি? তুমি শালাকে বেঁধে রেখেছ? বেঁধে রাখো, আমি আসছি। শালা আমার ছেলে আশিককে নৃশংসভাবে খুন করেছে, আজ তার প্রতিশোধ নিবই নিব। মাহবুবুর রহমান ফোন কেটে দিয়ে শিওর হওয়ার জন্য সাব্বিরকে ফোন দেয়। কয়েকবার ফোন দেওয়ার পর সাব্বির রিসিভ করে। হ্যালো স্যার। তুমি কই সাব্বির? স্যার, আমি শত্রুর হাতে ধরা পড়ে গিয়েছি। আমাকে ওরা বেঁধে ফেলে রেখেছে অন্ধকার রুমে। হয়তো একটু পরে আমাকে মেরে ফেলবে ওরা। স্যার, আমাকে মাফ করবেন, আমি মিশনটা কমপ্লিট করতে পারলাম না। তুমি ফোন ধরছো কি করে তবে? স্যার, আমার হাতে ওয়াচ ফোন আছে, সেটাতেই কথা বলছি। স্যার, ওরা এসে গেছে, রাখছি। সাব্বির ফোন কেটে দেয়। 1 ঘন্টা পর সাব্বিরকে বেঁধে রাখা হয়েছে ইলেকট্রিক চেয়ারে, আর সাব্বিরের মাথায় পিস্তল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে নিক্সন। একটু পরে একটা হেলিকপ্টার ল্যান্ড করে ওর সামনে, আর হেলিকপ্টার থেকে নেমে আসে মাহবুবুর রহমান। সাব্বির মাহবুবুর রহমানকে দেখে এমন ভাব করে যেন সে অনেক অবাক হয়েছে তাকে দেখে। মাহবুবুর রহমান সাব্বিরের সামনে এসে বলে, কি রে শালা, অবাক হয়ে গেলি? স্যার, আপনি এখানে কেন? তুই কাকে আশা করেছিলিস শালা? আমি হলাম নিক্সনের বস, বুঝলি? আমি ব্যাংক লুট করেছিলাম, আর তোকে পুলিশের থেকে কেসটা এই কারণে নিয়ে দিয়েছিলাম যেন তুই কেসটা দেখিস। আর এর মাঝে তোকে আমি হুট করে খুন করে ফেলবো, তারপর বলবো আমাদের মেজর খুন হয়ে গিয়েছে, আর এতদিনে হ্যাকাররা সব টাকা নিয়ে পালিয়েছে। পুলিশও আর বেশি ঘাটাঘাটি করবো না, আমিও ধরা পড়বো না। এই নিক্সন, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। এমন সময় সাব্বির খুব জোরে লাথি মারে মাহবুবুর রহমানের পুরুষাঙ্গে। মুহূর্তেই মাহবুবুর রহমান পড়ে যায় মেঝেতে আর কাতরাতে থাকে ব্যথায়। সাব্বির মুচকি হেসে মাহবুবুর রহমানের সামনে গিয়ে বলে। সাব্বির আর কিছু না বলে পরপর কয়েক রাউন্ড গুলি করে মাহবুবুর রহমানকে। তারপর নিক্সনের সামনে গিয়ে বলে, আমি জানতাম রে তুই এসবের মূল হোতা, শুধু প্রমাণের অপেক্ষা ছিলাম। ওই যে দেখ, আমার লোক এতক্ষণ লাইভ করছিল রে, আর লিঙ্কনের মাইন্ড কন্ট্রোলটা আমার হাতে। সরি লিঙ্কন, তোকেও মরতে হবে। সাব্বির নিক্সনকেও হেডশুট করে দেয়। ততক্ষণে পুলিশ চলে এসেছে। সাব্বির পুলিশের হাতে লাশগুলো বুঝিয়ে দেয় আর লুট করা টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়। বাংলাদেশ সরকার সাব্বিরের সাহসিকতার পুরস্কার হিসেবে সাব্বিরকে বাংলাদেশ আর্মির সহকারী পরিচালক পদে পদোন্নতি দেয়, সাথে 3 মাসের ছুটি। সাব্বির জেনিফাকে জানায় নিক্সন সেই রাতে ওর বাবাকে খুন করেছে, আর পুলিশ ওর বাবাকে দাফন করে ফেলেছে। জেনিফা তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি বলে সাব্বিরও আর খাটাখাটি করেনি। পরের দিন সাব্বির আর দেরি করেনি, বিয়ে করে নেয় জেনিফাকে। বিয়ে করে লুইস ও স্টেফেনকে সহ কারে নিয়ে চলে যায় সিঙ্গাপুর। সেখান থেকে লুইস আর স্টেফেন সাব্বিরকে বিদায় জানিয়ে চলে যায় ওদের জন্মভূমি ইংল্যান্ডে। বাসর ঘরে সাব্বিরের বুকে মাথা রেখে জেনিফা সাব্বিরকে বলে, জান, বলো না কেন সেদিন তুমি তোমার বাবা মার সাথে অমন ব্যবহার করেছিলে? শোনো, তবে আমার বাবা থাকলেও আম্মু নেই। যাকে আমি আম্মু বলে চিনি সে হলো আমার সৎ মা। ছোটবেলা থেকেই কখনো আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে দেয়নি, সবসময় আমাকে দিয়ে চাকরের মতো কাজ করে নিত। আর সেই কারণে গ্রামের লোকেরা আমাকে একটা নাম দেয়, খ্যাত। ছোট বড় সবাই আমাকে খ্যাত বলে ডাকতো।
যখন আমার বয়স 18 তখনই বাবা আমাকে কয়েক লাখ টাকা ঘুষের মাধ্যমে আর্মির চাকরি দিয়ে নিয়ে দেয়। প্রথমে আমি রাগ করলেও পরে বেঁচে যাই সৎমার অত্যাচার থেকে। কিন্তু আমার অজান্তেই আমার সৎমা তার চাচাতো ভাইয়ের থেকে টাকা নিতে থাকে, এই বলে যে তার মেয়ের সাথে আমার বিবাহ দেবে বলে। দেখতে দেখতে আমি পদোন্নতিতে পেতে পেতে মেজর হয়ে যাই। দেখতে দেখতে আমার পদ উন্নতি হতে হতে মেজর হয়ে যায়। আর ছুটিতে বাসায় গেলে তারা আমাকে একটা রুমে আটকে রাখে, জোর করে সৎমার চাচাতো ভাইয়ের মেয়ের সাথে আমার বিয়ে দিবে বলে। জানো, ওই তন্নিকে আমি নিজের বোন ভাবতাম, আর মেয়েটা ছিল নষ্টা। হাজার হাজার ছেলের সাথে ছিল ওর সম্পর্ক। স্বামী সন্তান থাকার পরেও পরকীয়া করে বেড়াতো। তুমি বলো, সেই মেয়েকে কি বিয়ে করা সম্ভব? হঠাৎ বিয়ের আগের দিন ফোন আসে আর্মির পরিচালকের, একটা মিশনে যেতে হবে। তাই সে রাতে জানালা ভেঙে পালিয়ে আসি ঢাকায়। তারপর কি হলো তো জানোই। জেরিফা অবাক হয়ে সাব্বিরকে বলে, এই তুমি আর্মির মেজর? ছিলাম জান, তবে এখন আমি আর্মির সহকারী পরিচালক। বাদ দাও সব। এই শোনো না, আমি একজন কুমারী। ইস, এটা তো ভারী লজ্জার বিষয়। বিয়ে হওয়ার পরেও আমার বউ বলছে সে কুমারী, তবে এক্ষুনি সেটা আমি হরণ করব। ও চুপ, শুধু বক বক করেই যাচ্ছ। আদর করছো না কেন শুনি? এই যে করছি সোনা। সাব্বির আস্তে আস্তে এগিয়ে যায় জেনিফার দিকে। জেনিফাও এগিয়ে আসে সাব্বিরের দিকে। তারপর চার ঠোঁট এক করে দিয়ে কিস করতে থাকে। হয়তো একটু পরে তারা হারিয়ে যাবে সুখের রাজ্যে, যেখানে শুধু সুখ আর সুখ, সেটা ক্ষণস্থায়ী।